দেখো, আমাদের বিয়ে কেন হয়েছে সেটা তুমি ভালো করেই জানো। তোমার টাকার দরকার আর আমার একজন পাশে থাকার মানুষ দরকার। এই নাও, এখানে 10 লাখ আছে, আর যা লাগে পরে আমি দিয়ে দিব। ধন্যবাদ আপনাকে আমাকে এত বড় উপকার করার জন্য। আপনি ঘুমান, আমি হসপিটালে টাকাটা জমা দিয়ে আসি। এখন বের হয়েও না, বাইরে কেউ দেখলে বুঝে ফেলবে। টাকাটা না দিলে অপারেশন হবে না। যত তাড়াতাড়ি টাকা দিয়ে দিতে হবে। ওয়েট, আমি টাকাগুলো পাঠানোর ব্যবস্থা করছি। আচ্ছা, এইগুলো আমার কাছে দাও, আমি ব্যাংক থেকে পাঠিয়ে দিচ্ছি। নদী আয়নের হাত থেকে টাকা নিয়ে লকারে রেখে দিয়ে কাউকে কল দিয়ে কথা বলতে লাগলো। আয়ন চুপচাপ সোফায় বসে থাকলো। কিছুক্ষণ পর কথা বলা শেষ করে খাটে এসে বসলো নদী। বসে আয়নের দিকে তাকিয়ে বলল, কথা বলেছি, তুমি ঘুমাও। চিন্তা করো না, অপারেশন ঠিকভাবেই হয়ে যাবে, আর আল্লাহর উপরে ভরসা রাখো। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আমাদের কিভাবে নিবে? তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না, তুমি ঘুমিয়ে যাও। আচ্ছা, আপনিও ঘুমান। আয়ন সোফায় পাঞ্জাবি ঠিক করে ঘুরে শুয়ে পড়ল। ডিম লাইট জ্বালিয়ে একপাশ হয়ে শুয়ে পড়ল। নদীর চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ন ঘুরতেই দেখতে পাই নদী তাকিয়ে আছে উপরের দিকে। আয়ন ওইদিকে পাত্তা না দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে নদীর ড্রেসিং টেবিলের সামনে ভেজা চুল হেয়ার ডাই করছে। আয়ন সোফা থেকে উঠে নদীকে বলল, আমি কি অফিসে যাব নাকি হসপিটালে যাব? হসপিটালে যাও, তোমার আম্মুর অপারেশন, আর আমাকে আপডেট জানাও। আমার একটা মিটিং আছে তো, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা। আয়ন উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বাহিরে তোয়ালে পরে আসলে দেখে সামিরা বসে আছে। আয়নকে দেখে রেগে ফুলদানি ঢিল মেরে বলে, এই, তুই আমার আমাকে বিয়ে করলি কেন? তোর কি জ্ঞান নাই? তুই কোন হিসেবে মায়ের বয়সী মহিলাকে বিয়ে করলি? আমার বডিগার্ড ছিলি, সেখান থেকে সোজা আমার হাজব্যান্ড হয়ে গেলি। আরে তোর রুচি এত জঘন্য কেন? আয়ন ফুলদানিটা টি টেবিলের উপর রেখে পড়ল। আপনার আম্মুকে দেখে কে বলবে ওনার আপনাদের মতো ছেলে মেয়ে আছে? ওনাকে দেখে মনে হয় না উনি ৩৩ বছরের মহিলা, দেখে তো মনে হয় ২০ বছরের যুবতী মেয়ে। আয়নের কথা শুনে সামিরা রেগে আয়নের গালে থাপ্পড় মেরে বলে, বেয়াদব ছেলে, একজন মেয়ের সামনে মায়ের নামে এভাবে বর্ণনা করতে লজ্জা করে না? দেখেন, আপনার ব্যবহারে বোঝা যায় আপনি অনেক বুঝতার। তাই আপনার উচিত আপনার আম্মু যেভাবে ভালো থাকে সেইভাবে থাকতে দেওয়া। একজন ডিভোর্সি মেয়ে এই সমাজে বাঁচতে গেলে কতটা লড়াই করতে হয় নিজের আম্মুকে তো দেখছেন। কতজনের বাজে কথা শুনতে হয় তাকে, কতজন কুনজরে তাকায়। আর এখন সে আমার স্ত্রী, এখন আশা করা যায় তার উপরে কারো আগের মতো নজর দিবে না, আর দিলে আমি তার চোখ তুলে ফেলবো। আমার কথায় যদি কিছু বুঝতে পারেন তাহলে ভালো, না বুঝলে কিছু করার নাই। আয়ন কথাগুলো বলে ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। শার্ট প্যান্ট পরে বের হয়ে দেখে সামিরা চলে গেছে। আয়ন মাথার চুল ঠিক করে নিচে নামতে লাগলো। আয়নকে দেখে নদীর ছেলে নীরব এসে আয়নকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, তুমি নাকি আমার আব্বু হয়ে গেছো? তোমাকে কি বলে ডাকবো বুঝতে পারছি না। ভাইয়া বাদে যা ইচ্ছে মন চাই ডাকো। আর তুমি স্কুলে যাও নাই? আপু স্কুলে যায় নাই, তাই আমি একা যাই নাই। চলো আমি স্কুলে রেখে আসি। নাস্তা করছো? নীরব আয়নকে কিছু বলবে, সাথে সাথে সামিরা টান দিয়ে নীরবকে বলল, নীরব, খবরদার, ওর সাথে মিশলে তোর খবর আছে। চল, আমি স্কুলে নিয়ে যাচ্ছি। ভাইয়ের সাথে যাই না, সরি, মানে নতুন আব্বুর সাথে যাই। আপু তুমি তো আজ স্কুলে যাবে না বললে। নীরবের কথা শুনে সামিরা রেগে নীরবের গালে থাপ্পড় দিতে যাবে, সাথে সাথে আয়ন নীরবকে ওইখান থেকে সরিয়ে দিল। সামিরার থাপ্পড় আয়নের গালে পড়ল। নীরব ভয় পেয়ে গেল। সামিরা রেগে পড়ল, আমাদের মাসে এসেই গেছোস, ভালো করেছো। একদম আমাদের ভাই বোনের ভিতরে আসবি না। আর নীরব, তোর মুখে যদি আর একবার ওকে আব্বু ডাকতে শুনি, তোকে আমি খুন করে ফেলবো। কথাটা বলে সামিরা রেগে চলে গেল। নীরব ভয় পেতে থাকলে আয়ন নীরবকে জড়িয়ে ধরে পড়ল, নীরব, ভয় পেও না, কিছু হয় নাই। শোনো, আমাকে আব্বু বলার দরকার নাই। আমার নাম ধরে বা আমাকে মামা বলে ডাকতে পারো। নানু তো বললো তুমি আমার আব্বু হয়ে গেছো। শোনো, আব্বু চাইলে সবাই হতে পারে না। আমি তোমাদের আব্বুর মতো হয়তো হতে পারবো না। তোমাদের আব্বু তো আছে, তাই আমাকে আব্বু বলার দরকার নাই। আমাকে মামা বললে হবে। আচ্ছা। আয়ান, সামিরার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ছি আন্টি, এটা কি বলছেন? ক্ষমা প্লিজ চাইবেন না।
আমি সামিরার ব্যাপারটা বুঝি, ওর রাগ হওয়া স্বাভাবিক। যাই হোক, আমি নীরবকে স্কুলে নিয়ে যাচ্ছি। আয়ন নীরবকে নিয়ে বের হয়ে গেল। রিক্সা নিয়ে নীরবকে স্কুলে দিয়ে আয়ন হসপিটালে চলে গেল। হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলল। 30 মিনিট পর অপারেশন করতে যাবে। আয়ন কথা বলে ডাক্তারের সাথে চলে গেল। আয়ন ওর আম্মুর কপালে চুমু দিয়ে বলল, আম্মু, চিন্তা করো না, তোমার কিছু হবে না। তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আয়ান, তুই এত টাকা কোথায় পাইছস? আম্মু, আমি কোনো হারাম কাজ করি নাই। আম্মু, তুমি এসব নিয়ে ভেবো না। তুমি সুস্থ হয়ে নাও, আমি তোমাকে সব বলবো। নার্স আয়নের আম্মুকে নিয়ে গেল। আয়ন কেবিনের বাইরে হাঁটাহাঁটি করতে লাগলো। কিছুক্ষণ যেতেই আয়নের কাঁধে হাত পড়লে আয়ন ঘুরে তাকিয়ে দেখে নদী। আয়নকে দেখে বলল, এত ভেঙে পড়ো না, আন্টি ঠিক হয়ে যাবে। আপনি এখানে কি করছেন? মিটিং সন্ধ্যায় দিয়েছি। কেন? মনে হইলো তোমার কাছে থাকা উচিত। তুমি ছোট একটা ছেলে, মনে হইলো তোমার পাশে থাকা উচিত, তাই চলে আসলাম। ম্যাম, আপনি অনেক ভালো। আমি ভালো না, আমি ভালো হইলে কখনোই তোমাকে ফাঁদে ফেলে বিয়ে করতাম না। না ম্যাম, হুট করে আমাকে কেন এতগুলো টাকা দিতেন? আর এখানে আপনি আমার স্ত্রী, যেখানে আপনার সাথে আমার একটা সম্পর্ক যোগ হয়েছে সেই ভিত্তিতে টাকা দিয়েছেন। এখানে নিজেকে খারাপ ভাবার প্রয়োজন নাই। নদী কিছু বলল না। অনেকক্ষণ পর দুজন বসে থেকে ডাক্তারকে বের হতে দেখে আইন দৌড়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের মুখ দেখে আইনের বুকটা কেঁপে উঠল। ডাক্তার, আমার আম্মুর কি অবস্থা? আইনের কথা শুনে ডাক্তার চুপ হয়ে যায়। ডাক্তার আইনকে বলে, সরি, আমরা আপনার আম্মুকে বাঁচাতে পারি নাই। ডাক্তারের কথা শুনে কয়েক পা পিছিয়ে গেল। আইনের যেন হাত পায়ে কোনো শক্তি নাই। আইন পড়ে যেতে নিবে, সাথে সাথে নদী ধরে ফেল। আইন চিৎকার করে কান্না করতে করতে বলল, ডাক্তার, আপনি মিথ্যা বলছেন তাই না? প্লিজ মিথ্যা বললেন না, আমার আম্মুর কিছু হয় নাই। আইনের সামনে নার্স আইনের আম্মুর লাশ নিয়ে আসলো। আইন ওর আম্মুর লাশ ধরে চিৎকার করে কান্না করতে করতে বলে, আম্মু, এই আম্মু ওঠো না। ডাক্তার মিথ্যা বলছে তাই না? এই আম্মু ওঠো না। আম্মু, তুমি আব্বুর মতো আমাকে একা করে যেও না। আম্মু, এই আম্মু ওঠো না, আমার অনেক কষ্ট হচ্ছে। আম্মু প্লিজ ওঠো। আইন পাগলামি করতে লাগলো। নদী আইনকে বুকে জড়িয়ে নিয়ে পড়ল, আয়ান, ভেঙে পড়ো না। ম্যাম, আপনি আম্মুকে বলেন না উঠতে। আয়ান, উনি আর উঠবে না, নিজেকে শান্ত করো। আইন নদীকে ছেড়ে দিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আইনের কান্না দেখে ওইখানে সবার চোখে পানি চলে আসলো। নদী নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না। নদী বুঝতে পারছে না আইনকে কি বলে সান্ত্বনা দিবে। আইনের আম্মুকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। আইন 2 বার অলরেডি অজ্ঞান হয়ে গেছে। আইনের কাজিনরা সবাই আইনের মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরালো। নদী আইনকে শান্ত করে বুঝাতে লাগলো। আইনের চাচা আইনকে ধরে নিয়ে গেল। অজু করে আইনের আম্মুর জানাজা পড়িয়ে কবর দিতে নিয়ে যেতে লাগলো। কবর দেওয়ার পর আইন কবর জড়িয়ে ধরে হামাও করে কান্না করতে লাগলো। আইনের বন্ধুরা আইনকে শান্ত করতে লাগলো। আইনের চাচা কিছু বলে আইন ওর চাচাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, এখন তো আপনারা সবাই অনেক খুশি হয়েছেন। দেখেন, আমার আম্মুও আজ কবরে চলে গেছে। আর কাকে জ্বালাবেন, আর কাকে বাজে গালাগালি করবেন? আপনাদের সবাইকে খুশি করে আমার আম্মু চলে গেছে। আপনারা তো এখন অনেক খুশি। আইন কথাগুলো বলে চিৎকার করে কান্না করতে লাগলো। আইনের চাচা আর কিছু বলতে পারলো না। আইনের বন্ধুরা ওর চাচাকে চলে যেতে বলল। আইনের বন্ধু রাকিব বলল, আয়ান, শান্ত হো, এমনভাবে ভেঙে পড়িস না। তুই এভাবে কান্না করে কাকিকে আরো কষ্ট দিচ্ছিস। আয়ান, তুই এমন করলে কাকে আরো বেশি কষ্ট পাচ্ছে। আমি কিভাবে শান্ত হব? আব্বু দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার পুরো পৃথিবীটা আমার আম্মু ছিল। যেখানে আমার দুনিয়াটা হারিয়ে গেল, সেখানে আমি কিভাবে শান্ত হব? আইন কথাগুলো বলে কান্না করতে লাগলো। নদী কবরের বেশ দূরে গাছের আড়লে দাঁড়িয়ে থেকে আইনকে দেখতে লাগলো। আইনের বন্ধুরা জোর করে আইনকে কবরস্থান থেকে বের করে নিয়ে আসলো। নদী আইনের কাছে এসে বলে, আয়ান, বাসায় চলো, এখানে যত থাকবে তত কষ্ট পাবে। আপনি চলে যান। আয়ান, তোমাকে এখানে একা রেখে আমি যেতে পারি না, প্লিজ আমার সাথে চলো। অলরেডি 2 বার অজ্ঞান হয়ে গেছো। ম্যাম, আপনি ওকে নিয়ে যান। এখানে থাকলে কাকির জন্য আরো বেশি কষ্ট পাবে, আরো ভেঙে পড়বে।
নদী আয়নকে জোর করে গাড়িতে তুলে নিল। আয়ন গাড়িতে উঠে কবরের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো। যতক্ষণ কবর দেখা গেল আয়ন তাকিয়ে থেকে অঝরে কান্না করতে লাগলো। নদী আয়নের কাঁধে হাত দিয়ে বলল, আয়ান, এইভাবে কান্না করতে হয় না। এভাবে কান্না করলে তোমার আম্মুর আত্মা আরো বেশি কষ্ট পাবে। তুমি নিজেকে কন্ট্রোল করো। আমি জানি এই পরিস্থিতিতে নিজেকে সামলানো সম্ভব না, কিন্তু তুমি নিশ্চয়ই চাও না তোমার আম্মুকে কষ্ট দিতে। কি করব? আমার যে আর এই দুনিয়াতে কেউ রইল না। ছোটবেলায় আব্বু অ্যাক্সিডেন্টে মারা গেল। ছোট থেকে আম্মু আমাকে অনেক কষ্টে বড় করছে। সমাজের মানুষের হাজার কথার মাঝে শুধুমাত্র আমার দিকে তাকিয়ে সব সহ্য করে গেছে। একটু কষ্ট হইলে যাকে জড়িয়ে ধরে সব কষ্ট দূর করতাম, সেখানে সেই মানুষটাই আজ আমার পাশে নাই। সেখানে আমি কিভাবে নিজেকে সামলাবো? নদী আয়নের কথা শুনে বলার কোনো ভাষা খুঁজে পেল না। আয়ন বাইরের দিকে অঝরে চোখের পানি ফেলতে লাগলো। নদীর বাসার ভিতরে গাড়ি থামলে আয়ন সাথে সাথে চোখ মুছে নিল। আয়ন নদী গাড়ি থেকে নামলো। দুজন ভিতরে ঢুকলে সবাই অবাক হয়ে তাকালো। নীরব আয়নকে জড়িয়ে ধরে বলে, মামা তোমার কি হয়েছে? তোমার সারা শরীরে মাটি কেন? দেখা আবার কার সাথে মারামারি করে আসলো। সামিরা, জাস্ট শাট আপ। ওনাকে বকা দিবেন না প্লিজ। নীরব, আমার কিছু হয় নাই। তোমার না পড়া আছে? এখানে বসো। এখানে বসে কি করো? যাও পড়তে বসো। মামা তোমার কাছে পড়বো। মামার মন ভালো না। নীরব, মামাকে ডিস্টার্ব করো না। মামা আমি কি তোমাকে ডিস্টার্ব করি? না বাবা। আচ্ছা তুমি বই নিয়ে আসো। আয়ন কথাটা বলে রুমের দিকে চলে গেল। নীরব যেতে চাইলে নদী বলল, নীরব, বই নিয়ে যেতে হবে না। একটা কাজ করতে পারবে? কি কাজ আব্বু? আমি তো অফিসে যাব। তুমি এক কাজ করবে, রুমে গিয়ে তোমার মামাকে ব্যস্ত রাখবে। খেলা করবে বা যেইভাবেই হোক আয়ানকে ব্যস্ত রাখতে পারবে। নদীর কথা শুনে সবাই ভুরকুচকে তাকালো। সামিরা রেগে বলে, তোমার স্বামী তুমি রাখো ব্যস্ত, আমার ভাই কেন ওকে ব্যস্ত রাখবে? নীরব, যা পড়তে বস, আমি আসছি। জাস্ট শাট আপ। তোমার ব্যবহার দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। নীরব, যা বলছি তাই করো। চলো আমার সাথে। নীরব নদীর সাথে রুমে চলে গেল। নদী তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। নীরব আয়নের গলা জড়িয়ে ধরে বলে, মামা তোমার কি কিছু হয়েছে? না বাবা, তোমার না বই নিয়ে আসার কথা? বই পড়বো না, তোমার সাথে খেলবো। আমি আসছি। নদী তাড়াতাড়ি করে নিচে নেমে গেল। নদীর কথা মতো নীরব আয়নকে ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলো। আয়ন নিজেকে কন্ট্রোল করতে না পেরে নীরবকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করে দিল। নীরব হতভম্ব হয়ে গেল। আয়নকে কান্না করতে দেখে নীরব ভয়ে আয়নকে ছেড়ে দৌড়ে নিচে চলে গেল। নীরবকে এভাবে দৌড়ে আসতে দেখলে সামিরা নদীর আম্মু অবাক হয়ে বলে, নীরব কি হয়েছে? এভাবে দৌড়ে আসলে কেন? নানু মামা অনেক রান্না করছে। আমি বুঝতে পারছি না, মামা আমাকে জড়িয়ে হাওমাও করে কান্না করছিল। নীরবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল। দুজন সিঁড়ি ভেঙে নদীর রুমে চলে গেল। আয়নকে ফুলের অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সামিরা নদীর আম্মু দৌড়ে গিয়ে আয়নকে তুলে দেখে আয়নের নাক বয়ে রক্ত ঝরছে, কপালে ফুলে গেছে। দুজন ধরে তাড়াতাড়ি করে খাটে শুইয়ে দিল। তারপর ভিতরে নদী রুমের ভিতরে আসলো। দৌড়ে আয়নের কাছে গিয়ে পড়ল। আয়ান, এই আয়ান, আয়ান। আম্মু, ওর নাক দিয়ে রক্ত পড়ছে কেন? নীরব বলল, আয়ান নাকি ওকে জড়িয়ে ধরে কান্না করছিল। ওই ভয়ে নিচে গিয়ে আমাদের বলে আমরা রুমে এসে দেখি ওই ফ্লোরের ওপরে পড়ে আছে। তুলে দেখি নাক দিয়ে রক্ত পড়ছে। সামিরা, পানিটা দে তো। সামিরা নদীর হাতে পানি দিলে আয়নের মুখে পানি ছিটে দিতে লাগলো। আয়নের জ্ঞান ফিরল। আয়ন কান্না করতে লাগলো। নদী আয়নের বুকের সাথে জড়িয়ে ধরলে আয়ন কান্না করতে করতে বলল, ম্যাম আমি আম্মুর কাছে যাব। ম্যাম আমাকে আম্মুর কাছে দিয়ে আসেন। আমার অনেক কষ্ট হচ্ছে। আমি আম্মুকে ছাড়া থাকতে পারছি না। ম্যাম আমাকে আম্মুর কাছে দিয়ে আসেন না। আয়নের কথা শুনে নদী নিজের চোখের পানি ধরে রাখতে না পেরে বলল, আয়ান, এটা কখনোই সম্ভব না। পাগলামি করো না। ওই চলে যেতে চাচ্ছে, তুমি দিয়ে আসলেই তো পারো। কার কাছে দিয়ে আসবে? হ্যাঁ, কেন ওনার আম্মুর কাছে উনি থাকতে পারবে না? দিয়ে আসলেই তো পারো। ওইটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না আম্মু? তুমি মামাকে রেখে আসো। তোমার কাছে না ঘুমালে আমার কেমন কষ্ট হয়। মামারও কষ্ট হয় আর আম্মুরও কষ্ট হয়। আম্মু মামাকে দিয়ে আসো। মামার কান্না দেখে আমারও কান্না আসছে। তোমার মামার আম্মু এই দুনিয়াতে আর বেঁচে নেই। উনি পরপারে পাড়ি জমিয়েছেন। উনি ওই আকাশের তারা হয়ে গেছে। নদীর কথা শুনে সামিরা নদীর আম্মু চমকে গেল। সামিরা বলে ওঠে,
মানে কি আম্মু? হ্যাঁ, আয়ানের আম্মু 12টার দিকে মারা গেছে। সেখানে কবর দিয়ে আয়ানের শরীরে এই মাটি। ওর আম্মুর কবর রেখে আসতে চাইছিল না। নদী সবকিছু খুলে বলে। সামিরা নদীর আম্মুর চোখে পানি চলে আসলো। নদীর আম্মু আয়নের কাছে গিয়ে বলে, আয়ান, কান্না করো না। সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। আর কে বলেছে তোমার এই দুনিয়াতে কেউ নেই? নদী, আমি সবাই তোমার সাথে আছে। এক মা চলে গেছে, কি হয়েছে? আমি তোমার মায়ের মতো তো। আজ থেকে তুমিও আমার সন্তান। এইভাবে ভেঙে পড়ো না। আয়ন নদীর আম্মুর কথা শুনে কিছু না বলে কান্না করতে থাকলো। সামিরা আয়নকে কান্না করতে দেখে আয়নকে বলে, এভাবে কান্না করলেন কেন? আমরা সবাই আপনার সাথে আছি তো, কান্না করেন না। তোমরা সবাই আমাকে শান্ত রাখার জন্য এইসব বলছো? আমি একা একা সারা জীবন থাকবো, আর আমাকে এভাবে সান্ত্বনা দেওয়ার জন্য ধন্যবাদ। আয়ন নদীকে ছেড়ে খাট থেকে উঠে বারান্দায় চলে গেল। নীরব কাছে যেতে চাইলে নদী আটকিয়ে দিল। ওকে একা থাকতে দাও। আয়ন চুপচাপ বারান্দায় নীরবে কান্না করতে লাগলো। সামিরা নদীর আম্মু চলে গেল। নদী ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে বের হলো। নীরব খাটের এক কোণায় বসে আছে। নদীর কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। আমি মামার মতো কান্না করব। আমি তোমাকে অনেক ভালোবাসি আম্মু। আয়ন বারান্দা দিয়ে বের হয়ে নীরবের কথা শুনতে পেল। নদী নীরবের কপালে চুমু দিয়ে বলল, কখনোই যাব না আমার আব্বুটাকে ছেড়ে। নীরব নদীকে জড়িয়ে ধরলো। আয়ন ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে নিল। সোফায় বসলে নদী আয়নকে বলল, আয়ান, সারাদিন তো কিছু খাও নাই, চলো খাবার খেয়ে নিবে। আমার ক্ষুধা নাই, আপনারা যান, খেয়ে আসেন। আয়ন সোফায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। নদী কিছু না বলে নীরবকে নিয়ে চলে গেল। নীরবকে খাওয়াই দিয়ে আয়নের খাবার নিয়ে রুমে চলে আসলো। আয়নের মাথায় হাত দিয়ে আয়ন চোখ খুলে, প্লিজ খাবারটা খেয়ে নাও, হালকা খেয়ে নাও, না খেয়ে থাকলে শরীর দুর্বল করবে তো। প্লিজ জোর করবেন না, আমার ক্ষুধা নাই। মামা, খেয়ে নাও। তুমি কান্না করো না আম্মু। আমি, আপু, নানু তো আছে। আমরা তোমাকে অনেক ভালোবাসি তো। আয়নের মাথায় হাত দিতেই আয়ন চোখ খুলে। নীরব আয়নের কাছে এসে জড়িয়ে ধরলে আয়ন উঠে বসে। নীরবের কপালে চুমু দিয়ে বলল, আমার ক্ষুধা নাই। তুমি খাবার খাইছো? হ্যাঁ। এখন ঘুমিয়ে যাও, আমার অনেক ঘুম পাচ্ছে। খাটে এসে শুয়ে পড়ো। না, আমি এখানে ঘুমাবো। মামা, আমি ঘুমাবো জন্য কি তুমি রাগ করে ঘাটে ঘুমাবে না? নীরবের কথা শুনে আয়ন নদীর দিকে তাকালো। আয়ন নীরবকে বলে, আমার খাটে ঘুমাতে ভালো লাগে না, আমার এখানে ঘুমাতে ভালো লাগছে। আর হ্যাঁ, এইটা কিন্তু সিক্রেট, কাউকে যেন বলো না। আমি এখানে ঘুমাই, তাহলে কিন্তু সবাই আমার এখানে ঘুমাতে পারে। আমি আমার জায়গা কাউকে দিতে চাই না। ওকে মামা, কাউকে বলবো না। আমার অনেক ঘুম পাচ্ছে। নীরব হাই তুলতে তুলতে খাটে গিয়ে শুয়ে পড়ল। নদী আয়নের দিকে তাকিয়ে বলে, অল্প খেয়ে নাও প্লিজ। প্লিজ জোর করেন না, আপনি একজন স্ত্রীর মতো ব্যবহার করছেন, ব্যাপারটা আমার ভালো লাগছে না। আয়নের কথাই নদীর কিছুটা খারাপ লাগলো। নদী আর কিছু না বলে খাবার টি টেবিলের উপর রেখে দরজা লাগিয়ে দিয়ে এসে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়লে নীরব নদীকে জড়িয়ে ধরে। নদী নীরবের মাথায় হাত বুলিয়ে দিল। নীরবের কপালে চুমু দিয়ে ঘুমিয়ে পড়ে। 5 দিন পর। আয়ান, এভাবে না খেয়ে থাকলে তোমার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আয়ান, বাস্তবতা মেনে নাও। কতদিন না খেয়ে থাকবে বলো? শোনো, এই দুনিয়াতে একা এসেছো, একাই যেতে হবে। আর একবার জন্ম হয়েছে, তার মৃত্যু হবেই, কারো আগে কারো পরে। দয়া করে খেয়ে নাও। আমিও তো তোমার মা হই, তাই না? আমার হাতে কি খাবে না? নদীর আম্মুর কথা শুনে নদীর দিকে তাকালো। নদী শুধু তাকিয়ে থাকলো। নীরব সামিরা তাকিয়ে আছে। আর নদীর আম্মুর দিকে তাকাতেই ওনার অসহায় মুখ দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে নদীর আম্মুর হাত থেকে খাবার খেয়ে নিল। সবাই অনেক খুশি হয়ে গেল। নদীর আম্মু আয়নের মাথায় হাত বুলিয়ে দিল। আয়নকে খাওয়াই দিতে লাগলো আর বলতে লাগলো, এই তো গুড বয়। আরে, এক মা গেছে তো কি হয়েছে? আরেকটা মা তো আছে, তাই না? এখন থেকে তুমি তোমার আম্মুর সাথে যেমন করছো, আমার সাথে তেমন করো। তাতে তো হয়ে যায়। হয়তো আমি তোমার নিজের মায়ের মতো হতে পারবো না, বাট আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। নদীর আম্মুর কথা শুনে আয়ন নদীর আম্মুকে বলল, আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? নদীর আম্মু অবাক হয়ে বলল, হ্যাঁ, ধরো। অনুমতি কেন নিচ্ছ? আর নদীর আম্মুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে চোখের পানি পড়তেই মুছে ফেলল। আপনি একবার যখন বলছেন আপনি আমার মা, তাহলে আমি আর আপনাকে জ্বালাবো না।
এক আম্মুকে তো অনেক জ্বালিয়েছি, আজ সেই আমাকে ছেড়ে চলে গেল। আমি আপনার অনেক যত্ন করব, একদম আপনাকে বিরক্ত করব না। আয়নের কথা শুনে নদীর আম্মুর চোখে পানি চলে আসলো। নদীর আম্মু কপালে চুমু দিয়ে বলে, তোমার যেইটাই ভালো লাগে ওইটাই করো, বাট কান্না করো না। আয়নকে খেতে দেখে নীরব এসে আয়নকে জড়িয়ে ধরে বলে। ইয়াহু, মামা খাবার খাচ্ছে। আম্মু তুমিও খেয়ে নাও, মামা তো এখন খাচ্ছে। নীরবের কথা শুনে আয়ন অবাক হয়ে গেল। নদীর দিকে তাকাতে দেখে নীরবের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আয়ন নদীকে বলল, কি ব্যাপার, আপনি কি খাবার খান নাই? ব্যস্ত কারণে খাওয়া হয়ে ওঠে নাই, তুমি খাও। ও আচ্ছা আচ্ছা আন্টি, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আমি একটু বের হব। মামা আজকে তো ছুটির দিনে, তাহলে কোথায় যাবে? বাড়িতে যাব। ও আচ্ছা। আমার আয়ন সোফার উপর থেকে উঠে বাসা থেকে বের হয়ে গেল। আয়ন ওর আম্মুর কবরের কাছে গিয়ে আম্মুর কবর জিয়ারত করলো। জিয়ারত করে সেখান থেকে বের হইতেই আয়নের চাচা আসলো। আয়ন কোনো কথা না বলে চলে যেতে নিলে আয়নের চাচা হাত ধরে বলে, আয়ান বাসায় চল, তোর চাচি তোকে যেতে বলছে। সময় নাই। আয়ন কথাটা বলে হাত সরিয়ে দিয়ে চলে যেতে লাগলো। কিছু বলার আগেই আয়ন রিক্সা নিয়ে বের হয়ে গেল। আয়ন নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়ে বসে থাকলো। 3টার দিকে আয়ন বাসায় ফিরে গেল। বাসার ভিতরে ঢুকতেই আয়ন অবাক হয়ে গেল সোফায় বসে থাকা মেয়েটাকে দেখে নীরব দৌড়ে এসে পড়ল। মামা কোথায় গেছিল? এতক্ষণ লাগলো কেন? আম্মু তো অনেক চিন্তা করছিল, তোমার বাসায় গিয়েও তোমাকে পাই নাই। আমি একটু আমার পছন্দের জায়গায় গেছিলাম। কলটা কি রিসিভ করা যায় না? সরি, খেয়াল ছিল না। আয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক শুকিয়ে গেছো দেখছি। পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা আর করি না। কি? কেন? জব নিয়েছি, পড়ার সময় হয়ে ওঠে নাই। বাট তুমি এখানে? আমারও তো সেম প্রশ্ন। আমার বাসার সবাইকে তুমি চেনো নাকি? এইটা তোমার বাসা? হ্যাঁ। খালামানি তুমি মামাকে চেনো? হ্যাঁ। খালামণি মানে? ও তুমি তাহলে ওনার ছোট বোন? হ্যাঁ। তোমরা একে অপরকে কিভাবে চেনো? হাই স্কুলে আমরা একসাথে পড়াশোনা করেছি। ও অনেক ভালো স্টুডেন্ট ছিল। ও সব সময় ক্লাসে ফার্স্ট হতো। প্রথমে তো ওকে আমি দেখতে পারতাম না, বাট পরে বুঝতে পারি ও অনেক ভালো। এই আয়ান, আন্টি কেমন আছে? আমাকে ভুলে গেছে নাকি? জানো আপু, ওদের বাসায় একবার গিয়েছিলাম। আন্টি আমাকে অনেক আদর যত্ন করেছিল। তুলির কথা শুনে আয়ন চুপ হয়ে গেল। নদী আয়নের মুখ দেখে বুঝতে পারল। নদী আয়নকে বলল, আয়ান রুমে যাও। আচ্ছা থাকেন। আয়ন চলে গেলে তুলি অবাক হয়ে তাকিয়ে বলল, কি হলো এটা? কি ব্যাপার? ও তোমার রুমে চলে গেল কেন? খালামণি, ওটা তোমার বোনের জামাই। সামিরা, কি ধরনের কথা এটা? তুলি কথাটা শুনে অবাক হয়ে গিয়ে বলে, কি? এসব কি বলে? হ্যাঁ, আয়ানকে বিয়ে করছি। কি যাতা বলো? তোমার কি মাথা খারাপ নাকি? আয়ান আর তোমার বয়সের কত পার্থক্য? তোমার বয়স 33 আর ওর বয়স 19। কতটা বয়সের পার্থক্য? পাগল হয়ে গেছো নাকি? কি, আমার তো 15। আমার 4 বছর বড়। তাহলে খালামণি তুমিই বলো কেন আমি রেগে যাই? আমি ওকে কোন হিসেবে বাবা বলে ডাকবো বলতে পারো? এখন তুমিই বলো, কেন তোমার বোনের সাথে খারাপ ব্যবহার করি? আম্মু, তুমি এটা কিভাবে মেনে নিলে? তোমার মেয়ে যা মনে চাইবে তাই করবে নাকি? ওর এত বিয়ে করার শখ থাকলে রাতুল ভাইকে বিয়ে করলে কি সমস্যা হতো? আমার ব্যক্তিগত ব্যাপারে তোরা কথা বল, এটা আমি চাই না। আমার যেটা ভালো লাগবে আমি তাই করব। আপু, তুই 2 বাচ্চার মা। তোর সাথে ওর কখনোই যায় না। নিজে তো ভেবে দেখ। ছি, ভাবতেই ঘৃণা হচ্ছে। আয়ান তো আমার 1 বছরের ছোট। মানুষজন জানলে কি বলবে? আমি কারোর কথা কানে দেই না। মানুষের মুখ আছে বলবেই, এখানে আমি কি করব? নদীর কথা শুনে তুলির রাগে সামনে থাকা গ্লাস ছুঁড়ে মেরে বলে, তোর এসব উজানি কথা বলার জন্য সংসার করতে পারলি না, আবার হাঁটুর বয়সে ছেলেকে বিয়ে করছস? কোনো কাণ্ডজ্ঞান কি নাই তোর? সব সময় খালি আমাদের মাথা হেট করে দিস। আব্বু লন্ডন থেকে ফিরুক, এর একটা ব্যবস্থা না নিলে খবর আছে।
তুলির কথা শুনে নদীর বুকের ভিতর যেন মুচড়ে উঠল। নদীর চোখে পানি টলমল করতে লাগলো। নদীর তুলির দিকে তাকিয়ে পড়ল। তুই এটা আমাকে বলতে পারলি? হ্যাঁ, বলতে পারছি। এই ন্যাকা কান্না করবে না তো? নদী আর এক মুহূর্ত ওইখানে দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে রুমে চলে গেল। তুলির আগে নিজের রুমে চলে গেল। আয়ন বারান্দায় বসেছিল। নদীর রুমে এসে সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। অনেকক্ষণ বসে থাকতেই হঠাৎ নীরবের কান্নার শব্দ পেয়ে আয়ন বারান্দা থেকে বের হয়ে দেখে নীরব ওয়াশরুম থেকে কান্না করে বলছে, আম্মু ওঠো না। আম্মু তুমি তো কাঁদছো। নীরবের কথা শুনে আয়ন ওয়াশরুমে গিয়ে দেখে নদী দুই হাত হাঁটু জড়িয়ে ধরে চুল ছেড়ে দিয়ে কান্না করছে। হাতের লোমগুলো দাঁড়িয়ে গেছে। আয়ন নদীর কাছে গিয়ে শাওয়ার বন্ধ করে বলল, এই আপনি এসব কি করছেন? এই সময় এইভাবে ভিজছেন কেন? আর কি হয়েছে, কান্না করেন কেন? মামা আম্মুকে ধরো না। খালামণি আম্মুকে বকা দিয়েছিল। আম্মু অনেক কষ্ট পেয়েছে। আম্মু কষ্ট পেলে এমন করে। আম্মু জ্বর আসবে আবার। মামা ধরে নিয়ে চল না। আমি তো নিতে পারছি না। নীরবের কথা শুনে আয়ন বলল। তুমি সরো, আমি নিয়ে যাচ্ছি। নীরব সরে দাঁড়ালে আয়ন নদীর শরীরে হাত দেওয়ার সাহস পাচ্ছিল না। তারপর ভয়ে ভয়ে বলল, ক্ষমা করবেন, প্লিজ উঠেন। নীরব কান্না করছে তো। আয়া নীরবকে নিয়ে যাও প্লিজ, আমাকে একা থাকতে দাও। নদী আবার শাওয়ার ছাড়তে যাবে। আয়ন সাথে সাথে নদীর হাত ধরে পাজা কোলে তুলে নিল। নদী নামিয়ে দিতে বলতে লাগলো। আয়ন নদীর কোনো কথা না শুনে রুমে নিয়ে আসলো। নদী ঠান্ডায় কাঁপছে। আয়ন নীরবকে বলল। তোয়ালেটা দাও। নীরব তোয়ালেটা দিলে আয়ন নদীর মাথার পানি মুছতে লাগলো। মুছে চুল বেঁধে দিল। আরেকটা তোয়ালে দিয়ে হাত মুছতে গেলে রুমে সামিরা তুলি এসে এই অবস্থা দেখে বলে, ছি, ছেলের সামনে এভাবে থাকতে লজ্জা করছে না? দিন দিন বেহায়া হওয়া বন্ধ করো। নীরব যাও, আপুর রুমে যাও। এখানে কি করছো? তুলির কথা শুনে আয়ন সাথে সাথে নদীর কাছ থেকে সরে বলে, তুলি, উনি তোমার বড় বোন, এভাবে কথা কেন বলছো? চুপ, একদম চুপ। আমাকে ভদ্রতা শিখাতে আসবে না। এই, তুমি কোন হিসাবে আমার বোনকে বিয়ে করলে? তোমার আম্মুকে তো ভালো মানুষ ভেবেছিলাম। সে কিভাবে তোমাকে আপুর সাথে বিয়ে দিল? কেন, ওনাকে বিয়ে করাতে কি সমস্যা হয়েছে? আমার ভালো লাগছে, বিয়ে করেছি, এতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? তুমি এত নির্লজ্জ হয়ে গেছো। ও তোমার থেকে 14 বছরের বড়। ওর সাথে তোমার কিভাবে যায়? মানুষের রুচি বলে তো কথা আছে। তাতে সমস্যা কি? উনি আমার 200 বছরের বড় হোক, তাতে সমস্যা কোথায়? আমাদের একটা পরিচয়, আমরা স্বামী স্ত্রী। যেখানে ভালোবাসা থাকে সেইখানে বয়স বড় বিষয় না। একে অপরকে বুঝতে পারা, একে অপরের পাশে থাকাটাই বড় কথা। বাহ, কি সুন্দর কথা। এইসব লেকচার রাখো। সময় পাইলে অন্য মেয়েকে নিয়ে ভেগে যাবে। তোমাদের মতো মানুষ চেনা আছে। আমার কেন জানি মনে হচ্ছে টাকার লোভে তুমি আমার বোনকে বিয়ে করেছো। হ্যাঁ, ঠিক বলছো, টাকার জন্য করছি। এতে তোমার কোনো সমস্যা? ফালতু ছেলে কোথাকার। আমার খালামণির সাথে একদম চিল্লায় কথা বলবে না। সামিরা, তুমি এখান থেকে যাও। আমার মনে হয় তোমার এখানে না থাকা ভালো। তোমার সাহস কি করে হয় আমার আম্মুর রুম থেকে আমাকে যেতে বলার? আজ এই দিনটারই দেখার বাকি ছিল। আজ আমার আম্মুর রুম থেকে বের করে দিচ্ছে। দিন দিন আমার আম্মুর মন থেকে আমাদের বের করে দেওয়ার জন্য এসেছো, তাই না? সামিরা, ছোটর মতো থাকো, বড়দের মতো কথা বলবে না। এখানে বড়রা কথা বলছে, এখানে তাই থাকতে না করছি। আমি যাব না। আমি এখন কি করবো? ছোট আছি আমি? থাকো তুমি। আর তুলি, তোমার যা ভাবার ভেবে নাও। আয়ন কথাটা বলে আলমারি থেকে শাড়ি, পেটিকোট, ব্লাউজ বের করে নদীর হাতে দিয়ে বলে, কান্না বন্ধ করেন, প্রতিবাদ করতে শিখেন। যান, চেঞ্জ করে আসেন। কি হলো, তাকিয়ে আছেন কেন? আয়ন নদীকে ওয়াশরুমে এগিয়ে দিল। তুলি কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ন কানে হেডফোন দিয়ে খাটে বসে থাকলো। তুলি রেগে হেডফোন খুলতে যাবে, সাথে সাথে আয়ন তাকিয়ে বলল, কি সমস্যা? তোমার সাহস কি করে হয় আমাদের সাথে বাজে ব্যবহার করার? তুমি যেমনটা ভেবে নিতে পারো। আর আমার সাহস সবসময় বেশি ছিল, বেশি আছে। আমি বুঝলাম সামিরা আমাকে সহ্য করতে পারে না, কারণ নিজের আব্বু থাকতে মায়ের সাথে অন্য কাউকে মেনে নেওয়া যায় না। বাট তোমার সমস্যা কোথায় সেইটাই তো বুঝলাম না। তোমার বোন যদি আমাকে বিয়ে করে সুখে থাকতে পারে, এখানে তো তোমার সমস্যা হওয়ার কথা না।
নাকি তোমার বোনের ভালো থাকা তোমার দেখতে ইচ্ছে করে না? আয়নের কথা শুনে তুলি রেখে আয়নের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, তোর এত বড় সাহস! আমি আমার বোনের সুখ দেখতে পারি না? সমাজের লোক তোদের নিয়ে হাসবে, বুঝতে পারছস? আত্মীয় স্বজন যখন এইসব জানবে, সবাই ছিছি করবে। সিসি? এতদিন ধরে তো ওনাকে সবাই সিসি করে গেছে। কই, তখন তো একবার কেউ প্রতিবাদ করেন নাই। 6 দিন আগে আপনার বোনকে একা পেয়ে আপনার কাজিন জোর জবরদস্তি করতে নিয়েছিল। সেখানে আপনার সমাজ আর আপনি কোথায় ছিলেন? আমি যদি সেখানে না যেতাম আপনার বোনের কি হতো? এত মানুষ আপনার বোনের দিকে খারাপ নজরে তাকিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। কোথায় ছিলেন আপনার আত্মীয় স্বজন সমাজ? ওরা আপনার বোনকে কুড়ে করে খাচ্ছিল। তখন কোথায় ছিলেন? আর যখন আমাকে বিয়ে করছে তখন আপনার সমাজ আত্মীয় স্বজন কি বলবে? হাজার কথা শুরু করছেন। নদী ওয়াশরুম থেকে বের হয়ে আয়নের সবকিছু শুনে আয়নের দিকে তাকিয়ে থাকলো। সামিরা তুলি দুজন চুপ হয়ে গেল। তুলি নদীর দিকে তাকিয়ে বলল, আপু কি তোর সাথে জোর জবরদস্তি করেছে? আম্মু চুপ করে আছো কেন? এই জানতো আপনাদের ওইসব শুনে লাভ নাই। আয়ন উঠে নদীর কাছে গিয়ে নদীকে ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে মাথায় হেয়ার ড্রাই করে দিতে লাগলো। সামিরা রুম থেকে বের হয়ে গেল। তুলি আর কিছু না বলে রুম থেকে চলে গেল। আয়নকে দরজা লাগিয়ে দিল। নদীকে বলল, আই এম সরি আপনাকে এভাবে টাচ করার জন্য। আর আমি সামিরার সাথে খারাপ ব্যবহার করতে চাই নাই। আমি চাচ্ছিলাম না এইসব বিষয় সামিরা থাক। যতই হোক উনি আপনার মেয়ে। তুমি ছোট হইলে অনেক বুঝতার। আর ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। আপনার পাশে থাকার জন্য বিয়ে করেছি, আর সেখানে আপনার পাশে থাকবো না তো কি করব? আয়ান, আমি অনেক ভেবে দেখলাম তোমাকে আসলে বিয়ে করা আমার উচিত হয় নাই। আয়ান, তুমি চাইলে রিলেশন করতে পারো যদি কাউকে পছন্দ করে থাকো। আমাকে বলো, আমি তার সাথে তোমার বিয়ে দেব। আয়ন কিছু বলল না। দরজা নখার শব্দ পেলে আয়ন দরজা খুলে দেখে নীরব। নীরব ভিতরে ঢুকে বলে, আম্মু তোমার কি জ্বর এসে গেছে নাকি? না বাবা, আমি ঠিক আছি। আম্মু, মামার সাথে তোমার বিয়ে হয়ে শুনে খালামণি এসে রাগ করে গেল কেন? আব্বু তো অন্য একটা আন্টিকে বিয়ে করছে, সেখানে তুমিও করছো, এখানে রেগে যাওয়ার কি আছে? নীরব, বড়দের বিষয়ে কথা বলতে হয় না। উনি তো তোমার আম্মুকে অনেক ভালোবাসে, তাই উনি রেগে গেছে। আমি যদি তোমার আম্মুকে কষ্ট দেই, তাই উনি রেগে গেছে। আম্মুকে তুমি কিভাবে কষ্ট দিবে মামা? তুমি তো অনেক ভালো। তাই তোমার মনে হয় আমি ভালো? হ্যাঁ তো। ও আম্মু, বড় কল দিয়েছিল, খালামণি নাকি বিয়ে আমাদের সবাইকে যেতে বলছে। রাইসার বিয়ে? হ্যাঁ, নানু তো বললো আগামীকাল যাবে। ও আচ্ছা। অ্যান্ড খাটে শুয়ে পড়লো। ফোনে গেমিং করতে লাগলো। নীরব এসে খেলতে লাগলো। নদী চুল শুকিয়ে আশ্রিয়ে নিচে চলে গেল। নিচে গেলে তুলি বলে, রাইসার বিয়ে কি করবে? যাবে নাকি, না এখানেই থেকে যাবে? তোমার জামাই নিয়ে গেলে তো তোমাদের দুজনকে জামাই বউ না অন্য কিছু ভেবে নিবে। তুলি চুপ কর। বড় আফা আয়ানকে নিয়ে যেতে বলছে। শোন, তোরা মার্কেটে করে আয়, তোর আব্বু বিয়ের দিন চলে আসবে। আর এত ভাবিস না, আমি সবাইকে আনছি। আমাকে আপনাদের পরিচয় দিতে হবে না। ওনারা তো জানে আমি আপনার বডিগার্ড, সেই হিসাবে চলে যাব। আর আপনার জামাই আসতে পারে নাই, হিসাব বরাবর। এইটাই ভালো হবে। না আয়ান, এসব কিছু বলতে হবে না, আমি সবাইকে বলে দিয়েছি। আর ওরা তোমাকে ইনভাইট করেছে। আর তুলি, তুই একটু বেশি কথা বলোস। যা শপিং করতে চা। আয়ান, তুমি রেডি হয়ে আসো। আমি যাব না, আপনারা যান। কেন? ওইখানে গিয়ে কি এইসব কম দামের জিনিস পড়বে নাকি? আমার যা আছে এইটাতে কি সমস্যা? দুইজন থামো, যা বলি তাই করো। আয়নকে জোর করে আয়ন পড়ে যেতে বাধ্য হয়। সবার সাথে শপিংয়ে চলে গেল। আয়ন কিছু কিনলো না দেখে নদী নিজে পছন্দ করে কিনতে লাগলো। সবার শপিং শেষ হতে হতে রাত 11টা বেজে গেল। রেস্তোরাঁয় গিয়ে সবাই খাবার খেয়ে নিল। নীরব ঘুমিয়ে গেলে আয়ন নীরবকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে রাকিব এসে বলে, কি রে আয়ান, এখানে কি করিস? ও ম্যাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? জি। ও আয়ান, তোর সাথে দেখা হয়ে ভালোই হইলো। আয়ান, তোর চাচা কি করছে জানোস? জানার দরকার নাই। আতিয়াকে একটা বুড়ো লোকের সাথে বিয়ে ঠিক করেছে। কি?
হ্যাঁ, ঋণ মেটাতে গিয়ে আতিয়াকে কাজে লাগাচ্ছে। রনিকে বলো আতিয়াকে নিয়ে পালিয়ে যেতে, বাকিটা আমি দেখে নিচ্ছি। রনি বেকার, এখন বিয়ে করলে ওর সংসার কিভাবে চলবে? আমার পরিচিত একজন আছে, উনি আমাকে জব দিতে চেয়েছিল, আমি না করে দিয়েছিলাম। ওইটা রনিকে দিয়ে দিব। তোদের যা বলি ওইটা কর, বেতন মোটামুটি ভালোই। ওকে, রনির সাথে তাহলে আমি কথা বলে দেখব। আচ্ছা থাক, নীরব ঘুমিয়ে গেছে, বাসায় যাব। আচ্ছা। আয়ন গাড়িতে গিয়ে উঠে পড়লো। আয়ন নীরবকে সামিরার কাছে বসিয়ে দিয়ে সামনে বসে পড়লো। নদী আয়নের পাশে বসলে আয়ন ড্রাইভিং করতে লাগলো। কিসের জব অফার এসেছিল? সুইটি ম্যাম আমাকে তার কাজে সাহায্য করার জন্য কাজ দিতে চাইছিল। সুইটি, এটা কবে বলছে? 10 দিন আগে। ও, বাট ওই তোমাকে দিতে চাইলেও রনিকে দিবে না। তার থেকে শোনো, আমাদের তো কোম্পানিতে মানুষ লাগবে, ওইখানে ইন্টারভিউ দিতে বলো। আচ্ছা দেখি। আয়ন ড্রাইভিং করে যেতে লাগলো। বাসার ভিতরে গাড়ি নিয়ে গেলে দেখে তুলি সামিরা অলরেডি ঘুমিয়ে গেছে। নদী দুজনকে ডাকতে লাগলো। তুলি উঠলো, সামিরা উঠলো না। নীরবকে আয়ন কোলে নিল। সামিরাকে তুলি নদী ধরে নিয়ে যেতে লাগলো। নীরবকে আয়ন রুমে শুয়ে দিয়ে নিচে এসে দেখে সামিরাকে সোফায় শুয়ে দিয়ে রাখছে। সামিরা পড়ে যেতে নিবে, সাথে সাথে আয়ন টি টেবিলটা এগিয়ে দিল। নদী তুলি শপিং ব্যাগ নিয়ে আসলে আয়ন এগিয়ে গেলে তুলি। স্বামীরারগুলো আমি রেখে আসছি, তারপর ওকে রুমে রেখে আসি। আয়ান, তুমি প্লিজ এগুলো রুমে নিয়ে যাও। আয়ন নদীর হাত থেকে সব শপিং ব্যাগ নিয়ে যেতে লাগলো। রুমে গিয়ে রেখে দিল। আয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নদী ক্লান্ত হয়ে সোফায় বসে পড়েছে। মাথা ব্যথা করছে নাকি? হালকা। আপনি ফ্রেশ হয়ে ঘুমিয়ে যান। নদী উঠে ফ্রেশ হতে চলে গেল। আয়ন সোফায় শুয়ে পড়ল। সকালে নদীটাকে ঘুম ভাঙলো। আয়ন নদীর দিকে তাকিয়ে বলল, এত সকালে ডাকছেন কেন? দুইজন রেডি হয়ে নাও, বিছানার উপরে শার্ট প্যান্ট বের করে রাখছি, তাড়াতাড়ি পরো। এখন যাবেন নাকি? হ্যাঁ। আয়ন নীরব উঠে তাড়াতাড়ি দুজন রেডি হয়ে নিল। রেডি হয়ে লাগেজ নিয়ে নিচে নামলো। নিচে গিয়ে দেখে কেউ নেই। আর নীরব বসে থাকলো। নীরব তুলির রুমে গিয়ে দেখে সবাই সাজগোজ করে যাচ্ছে। নীরব নিচে এসে বলে, মামা এদের রেডি হতে হতে আমাদের একটা ঘুম হয়ে যাবে। কি আর করবে, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। দুজন বসে গেম খেলতে লাগলো। 2 ঘন্টা পর তিনজন নিচে নামতে লাগলো। আয়ন পানি খেতে গ্লাস হাতে নিয়ে খেতে যাবে, সাথে সাথে সিঁড়ির দিকে চোখ গেল। আয়ন হা হয়ে তাকিয়ে নদীকে দেখে চোখ যেন ফেলতে পারছে না। তুলি আয়নকে বলে, সারাদিন তো দেখো, আবার ওদের সামনে হা করে তাকিয়ে আছো কেন? আয়ন সাথে সাথে গ্লাসে পানি নিয়ে খেতে লাগলো। অন্যদিকে ঘুরে আয়ন নদীর আম্মুকে দেখে বলে, মাশাআল্লাহ আন্টি, আপনাকে আর সামিরাকে ভালো লাগছে, আর দুইটাকে পেতনি পেতনি লাগছে। আয়নের কথা শুনে নদীর আম্মু সামিরা হাসতে লাগলো। আয়ন হাসতে লাগলো মিটিমিটি করে। তুলি নদী বুড়কুচকে তাকালো। নীরব বলে উঠলো, খালামণি, আম্মু, তোমাদের নাকি পেতনির মতো লাগছে? তোর মামাকে ভূতের মতো লাগছে। আমি ভূত এইটা তো জানি, বাট আপনারা যে পেতনি এটাই তো জানেন না, তাই না নীরব? দুজন হাসতে লাগলো। তুলি রেগে যে মারতে যাবে আর নীরবকে নিয়ে লাগেজ নিয়ে দৌড়ে বের হয়ে গেল। দুজন গাড়ি থেকে উঠে বসলো। ওদের সবাইকে দেখে আয়ন গাড়ি থেকে নেমে লাগেজগুলো পিছনে রেখে দিল। আয়ন ড্রাইভারের পাশে গিয়ে বসলো। বাস কাউন্টারে গিয়ে বাসে উঠে পড়লো। নদী নীরব একসাথে বসতে গেলে নদীর আম্মু বলে, নীরব, নানু ভাই তুমি আমার কাছে এসে বসো। আমি আপনার কাছে বসি, এইখানে বসে থাক। তুমি নদীর কাছে বসো। নীরব এসে নদীর আম্মুর কাছে গিয়ে বসলো। আয়ন উপায় না পেয়ে নদীর কাছে গিয়ে বসলো। আয়ন ফোনে গেম খেলতে লাগলো। নীরব আয়নের কাছে আসলে আয়ন নীরবকে কোলে বসিয়ে দিল। নীরব আয়নের সাথে বসে গেম খেলতে লাগলো। সারাদিন জার্নি করে সন্ধ্যার দিকে সবাই নেমে পড়লো। গাড়ি এসে আয়নদের রিসিভ করে নিয়ে যেতে লাগলো। একটা বাড়ির সামনে গিয়ে গাড়ি থামালো। সবাই নেমে পড়লো। নদীর খালামণি আয়নদের কাছে এসে কুশল বিনিময় করলো। আয়ন সালাম দিয়ে কুশল বিনিময় করে তাদের সাথে যেতে লাগলো। বাসার ভিতরে গেলে সবার সাথে আয়ন কুশল বিনিময় করতে লাগলো। হঠাৎ করে একজন লোককে দেখে নীরব দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, আব্বু। আয়ন অবাক হয়ে গেল। নীরবকে লোকটা কোলে নিয়ে চুমু দিয়ে কথা বলতেই সামিরার দিকে তাকিয়ে বলে, সামিরা মা, কেমন আছোস?
সামিরাকে জড়িয়ে ধরতে চাইলে সামিরা লাগেজ নিয়ে সাইড কেটে চলে গেল। আয়ন নদীর কানে কানে বলে, এইটা আপনার এক্স হাজবেন্ড নাকি? হুম। নদীর এক্স হাজবেন্ড রায়হান কাছে এসে নদীর আম্মুকে সালাম দিল। তুলি কেমন আছোস? ভালো ভাইয়া, তুমি কেমন আছো? কি ব্যাপার, ভাবিকে দেখছি না? এই মনে হয় রুমে আসে। ও আচ্ছা, থাকো, আমিও যাই। নদী রায়হানের দিকে না তাকিয়ে অন্যদের সাথে কথা বলতে লাগলো। নদীর খালামণি বলে, নদী, জামাইকে নিয়ে রুমে যা। এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? নদী আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। নদী কিছু আত্মীয় স্বজন হাসতে হাসতে বলে, আফা, নদীকে কার সাথে বিয়ে দিয়েছো? এ তো ছোট্ট একটা বাচ্চা ছেলে, দেখে মনে হয় ভাই বোন। কথাগুলো বলে হাসতে লাগলো। রায়হান কথাগুলো শুনে চলে গেল। নদীর আম্মু বলে ওঠে, ছোট হলে আমার মেয়ের জামাই অনেক বুদ্ধিমান আর অনেক ভালো। আমার মেয়ে যার সাথে সুখে থাকবে তার সাথে বিয়ে দিয়েছি। একজন বলে ওঠে, কতবার বললাম আমার ছেলের সাথে নিতে চাইলাম, তোর মেয়ে তো রাজি হলো না। আর কচি ছেলে দেখে একদম বিয়ে করে ফেললো, আমাদের দাওয়াতও দিলি না। নদীর খালামণি বলে, দেখেন, এইসব কথা বাদ দেন। ওদের সমস্যা না হইলে আপনাদের সমস্যা থাকার কথা না। নাহিদা, তুই রুমে যা। নদীর আম্মু আর কিছু না বলে চলে গেল। এদিকে আয়ন নদীর রুমে গেলে আয়ন বলে, আপনার স্বামী এখানে কি করে? ওই আমার মেজো খালামণির ছেলে। ও আপনার কাজিন ছিলেন? হ্যাঁ আয়ান, ওর বিষয়ে প্লিজ আর কিছু জিজ্ঞেস করো না। ওকে। ওইদিকে ওয়াশরুম ফ্রেশ হয়ে নাও, আমি একটু আমার বোনদের সাথে দেখা করে আসি। নদী চলে গেল। হঠাৎ রায়হানের সাথে দেখা হলে রায়হান বলে ওঠে, কোচি জিনিস থেকে লোক সামলাতে পারো নাই না কে? একেবারে কোচি ছেলেকে বিয়ে করে ফেললে। নীরব, তুমি তোমার মামার কাছে যাও। আব্বু, কোচ জিনিস কি? কোচি জিনিসটাই কি তোমার আম্মু ভালো বলতে পারবে। নীরব, তোমাকে যেতে বলছি না? নদীর কথা শুনে নীরব নেমে চলে গেল। রায়হান নদীকে আরো বাজে কথা বলে রায়হানের গালে নদী থাপ্পড় মেরে বলে, তোর মন কোনোদিন ঠিক হবে না। যেমন আগে নোংরা মানসিকতা ছিল, এখনো সেইম আছে। সবাইকে নিজের মতো ভাবিস না, নিজে ভালো হয়ে অন্য কাউকে খারাপ কথা বলিস। আর কতটা নির্লজ্জ তুই! কতবার বলছি আমার সাথে কথা বলবি না, কিন্তু তুই একবারই কথা বলতে আসস। যত সব। নদীর থাপ্পড় খেয়ে রায়হানের রাগ উঠে গেল। রায়হান নদীর চুলের মুঠি ধরে নদী হাত ধরে বলতে লাগলো, রায়হান, আমার চুল ছাড়, ব্যথা লাগছে কিন্তু। তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? অনেক সাহস বেড়ে গিয়েছে, তাই না? রায়হান নদীর গালে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে রায়হানের বউ এসে হাত ধরে বলে, ছি, এসব কি করছেন? উনি আপনার এখন স্ত্রী না যে ওনার গায়ে হাত দেবেন। ওনাকে ছাড়েন। রায়হান ওর স্ত্রীর কথা শুনে নদীকে ছেড়ে ওর স্ত্রীকে মারতে লাগলো। আয়ন রুমের বাইরে এসে নীরবের সাথে হাঁটতে কিছু দূর এসে এই অবস্থা দেখে নীরব ভয় পেয়ে গেল। নদী রায়হানকে বলল, ওকে ছাড় বলছি রায়হান। আমাদের মাঝে তুই আসবি না। নদীকে ধাক্কা দিলে দৌড়ে গিয়ে আয়ন নদীকে ধরে ফেল। রায়হান ওর স্ত্রীর পেটে লাথি দিতে যাবে, সাথে সাথে আয়ন টান দিয়ে ওর স্ত্রীকে সরিয়ে নিল। রায়হান রেগে গিয়ে আয়নের কলার চেপে ধরলে আয়নের রাগ উঠে গেল। রায়হানের স্ত্রী নদী রায়হানকে ধরে বলে, প্লিজ ওনাকে ছেড়ে দিন। রায়হান, আমার স্বামীর কলার ছাড় বলছি। আম্মু, আমাকে ছেড়ে দাও। নীরবের কান্নার শব্দ শুনে সবাই দৌড়ে আসতে লাগলো। রায়হান নীরবকে রেগে ধাক্কা দিয়ে বলে, তোকে চুপ থাকতে বললাম না? সবাইকে জোর করে ফেললে। আব্বু, মামাকে মারো, কিন্তু মামাকে ছেড়ে দাও। আয়ন এবার নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রায়হানের হাত দুটো ধরে মোচড় দিয়ে ধরতে লাগলো। আয়নের শক্তির সাথে রায়হান পারছিল না। সামিরাকে দেখে আয়ন রায়হানের হাত ছেড়ে দিয়ে বলে, আপনাকে এখানে উচিত শিক্ষা দিয়ে দিতাম। আপনার ভাগ্য ভালো, এখানে সামিরা আর নীরব আছে। কি করবি তুই? কথাটা বলে আয়নের মুখে ঘুষি মালে সবাই ভয়ে বলতে লাগলো, রায়হান এইটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই নতুন জামের মুখে ঘুষি মারলি কেন? রায়হান ওই লোকটার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, কেন, ওই কি আপনার জামাই নাকি যে এত মায়া লাগছে? ছি, এইসব কি যাতা বলছেন? মুখের ভাষা এত জঘন্য কেন আপনার? দেখেন, আপনার মাত্রার ভিতরে থাকেন, না হইলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। কি করবি তুই কর। আয়নকে ধাক্কাতে লাগলো। সামিরা রেগে রায়হানকে ধাক্কা দিয়ে বলল, খবরদার
আপনি আমার আব্বুর গায়ে হাত দিবেন না। আপনি একজন জঘন্য মানুষ। আপনার লজ্জা শরম নাই? সবসময় খালি ঝামেলা করেন, নেশাখোর কোথাকার। আপনার ধারণাও নেই আমার আব্বু আপনাকে মারলে আপনার কি হতে পারে। আপনি এমন জঘন্য মানুষ, যেখানে দেখছেন নীরব ভয় কান্না করছে আর আপনার সেদিকে কোনো খবরই নেই, উল্টা নীরবকে ধাক্কা দিচ্ছেন। এত জঘন্য আপনি। সামিরার মুখে আব্বু ডাক শুনে আয়ন অবাক হয়ে গেল। রায়ন রেগে চিল্লাইয়ে বলল, আমি তোর আব্বু হই না? দেখ স্বামীরা, এখান থেকে সর। তোর মা তো একটা বেশ্যা, আর তুই সেই মাকে সাপোর্ট করস? রায়নের কথা শুনে আয়নের আর সহ্য হলো না। আয়ন রেগে নীরবকে বলল, নীরব, আমার রুমে যাও। আমার ফোনটায় গেম চালু আছে কিনা দেখো তো। নীরব চলে গেলে আয়ন রেগে রায়হানের সামনে এসে রায়হানের কলা ধরে একের পর এক ঘুষি দিতে দিতে বলতে লাগলো, আপনার সাহস কি করে হয় আমার স্ত্রীকে বাজে কথা বলার? আমি আপনার মুখ ভেঙে ফেলবো। রায়হান আয়নের সাথে পেরে ওঠে না। আয়ন একের পর এক ঘুষাতে লাগলো। নদী রায়হানের স্ত্রী আয়নকে ঠেকানোর চেষ্টা করতে লাগলো। রায়হানের মুখ দিয়ে রক্ত ঝরতে লাগলো। সামিরা কান্না করতে করতে চলে গেল। কিছুজন বলতে লাগলো, ঠিক হয়েছে, এই হলো স্বামী, নিজের স্ত্রীর নামে খারাপ কথা বলবে, তাকে ছেড়ে দেওয়া একদম ঠিক না। নদী লোকটার কথা শুনে থমকে গেল। আয়নের দিকে তাকিয়ে দেখতে লাগলো। রায়নের স্ত্রী আয়নের পা ধরে বলে, আমি আপনার পায়ে ধরছি, আমার স্বামীকে ছেড়ে দিন। আয়ন রেগে ধাক্কা দিয়ে নিচে ফেলে বলে, দেখেন, এইটাই স্ত্রী। আপনি ওনাকে কি পরিমাণ মারলেন, আর উনি সেই আপনার কষ্ট সহ্য করতে না পেরে আমার পায়ে ধরছে। লজ্জা পাওয়া দরকার আপনার। আয়ন আরেকটা মারতে যাবে, রায়নের স্ত্রী থামিয়ে হাত জোর করলো। আয়ন না মেরে বলল, আপনাকে যদি আমার স্ত্রীর আশেপাশে দেখি একদম খুন করে ফেলবো, ফালতু কোথাকার। আয়ন কথাগুলো বলে ওইখান থেকে চলে গেল। সবাই রায়হানকে দেখে হাসতে হাসতে বলে, নদী, তোকে নিয়ে হাসাহাসি করছি, ক্ষমা করে দিস মা। তুই একজন যোগ্য ছেলেকে বিয়ে করছস। সবাই আয়নের অনেক প্রশংসা করতে লাগলো। নদী সবার কথা শুনে অনেক খুশি হতে লাগলো। নদী রায়হানকে বলল, সব জায়গায় ক্ষমতা দেখাতে হয় না, নিজেকে কি ভাবোস আল্লাহ ভালো জানে। আর দেখলি তো আমার স্বামী ছোট হলেও কতটা বুঝতার। তোর মতো জানোয়ার না। দেখ, ওর নিজের সন্তান না হওয়া সত্ত্বেও ওদের কথা ভেবে তোর সাথে সুন্দরভাবে সমাধান করতে চাইলো, আর তুই কিনা নিজেদের সন্তানের উপরে হাত তুলস। জঘন্য লোক একটা। নদী কথাগুলো বলে ওইখান থেকে চলে গেল। রুমে গেলে দেখে আর নীরবকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তো জানি নীরব বাবু অনেক সাহসী, তাহলে এখন কেন কান্না করছে? আরে বাবা শুনো, তোমার আব্বুর তো মাথা গরম, তাই তোমাকে ভুলে ধাক্কা দিয়েছে। তোমার আব্বু তোমাদের অনেক ভালোবাসে। রাগের মাথায় তো মানুষ কত কিছু করে। না আব্বু আমাদের ভালোবাসে না, আব্বু অনেক পচা, তোমাকে মারছে। আব্বুর সাথে তো আর কথাই বলবো না আমি। দেখ, এমন কেউ বলে আব্বুরা পচা হয় না? রাগ উঠলে সবার মাথা খারাপ হয়ে যায়। দেখো, মাথা ঠান্ডা হইলে ঠিক তোমাকে আবার কাছে টেনে নিবে। আব্বু আমাকে ধাক্কা দিলে আমি যে নিচে পড়ে যেতাম। আমি তো আছি, তোমার কিছু হবে না। আব্বু কেন তোমার মতো হয় না মামা? কেউ কারো মতো হয় না বাবু। আচ্ছা শোনো, তোমার আপুর কাছে যাও, তোমার আপু মনে হয় কান্না করছে। নীরব আয়নের উপর থেকে উঠে নিচে নামলে নদীর সাথে সাথে লুকিয়ে পড়লো। নীরব বের হইলে নদীর রুমের দিকে বা আসার ভান করলো। নীরব ওর আম্মুকে কিছু না বলে চলে গেল। নদী আয়নের পাশে বসলে আয়ন চমকে যায়। আয়ন সরে যেতে চাইলে নদী আয়নকে বলল, বসো। কুত্তার বাচ্চা কত জোরে ঘুষি দিয়েছে, ঠোঁট কেটে রক্ত পড়ছে। নদী ওর শাড়ির আঁচল দিয়ে ঠোঁটের রক্ত মুছতে লাগলো। আয়ন নদীর দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কি করছেন? আমার জন্য দামি শাড়িটা নষ্ট করছে কেন? মানুষের থেকে শাড়ি কখনোই দামি হয় না। চুপচাপ বসে থাকো। ওয়েট, আমি ব্যাগে স্টিকার ব্যান্ডেজ আছে। আপনি কি এসব নিয়ে ঘোরেন নাকি? নীরবের জন্য রাখতে হয়। নদী ব্যাগ থেকে স্টিকার ব্যান্ডেজ বের করে আয়নের ঠোঁটে লাগিয়ে দিতে লাগলো। আয়নের নাকে গরম নিঃশ্বাস হাতে এসে পড়লে নদীর ভিতরে অন্যরকম অনুভূতি হলো। আয়ন নদীর দিকে তাকিয়ে আছে, চোখে চোখ পড়লে আয়ন চোখ সরিয়ে নিল। হঠাৎ করে দরজা নক হলে দুজন একে অপরের থেকে দূরে সরে বসলো। নদীর কয়েকটা কাজিন খাবার নিয়ে এসেছে। টেবিল ওপর রাখতে রাখতে বলে, বাহ দুলা ভাই, আপনি দেখতে যেমন স্মার্ট তেমনই গুড লুকিং।
তেমন ফাইটিংও তো ভালোই জানেন, একদম সিনেমার হিরোদের মতন। কথাগুলো বলে হাসতে লাগলো। আরেকজন বলে, ভাইয়া আপনার কোনো ভাই নাই? না, কেন? মেয়েটা মন খারাপ করে বলে, না মানে তাহলে আমি একটু আপনার ভাইয়ের সাথে প্রেম করতাম। আপু তুমি আবার আমাদের মাঝে এসো না, আমরা দুলা ভাই শালিকা যা ইচ্ছা বলবো চুপ করে শুনবে। অনেক পাকনা হয়ে গেছস। নদীর কথা শুনে বলে, ওই একটু একটু যাই হোক ভাইয়া, আপু তোমাদের জন্য ফুপি খাবার দিয়েছে, খেয়ে নাও। আর সামিরা, নীরব ওরা নিচে খেতে বসেছে, আর দুলা ভাই খাবার খেয়ে ছাদে আসেন, সবাই মিলে ওইখানে আড্ডা দিচ্ছে। আচ্ছা। মেয়েগুলো চলে গেল। নদী ওয়াশরুম গিয়ে হাত ধুয়ে এসে আয়নের খাবার দিল। আয়ন হালকা খাবার খেয়ে নিল। নদী আয়নের প্লেটে খাবার খেতে লাগলে আয়ন বলে, ম্যাম কি করছেন? আমার এটো কেন খাচ্ছেন? খাবার নষ্ট হবে, তাই এখান থেকে খাওয়া ভালো। তুমি ছাদে যাও, তোমার ভালো লাগবে। নীরব আসুক। নদী খাবার খেতে লাগলো। আয়ন আর চোখে মাঝে মাঝে নদীকে দেখে খেতে লাগলো। আয়ন নদীর চোখে চোখ পড়লে আয়ন চোখ সরিয়ে নিয়ে ফোনের দিকে তাকালো। নদী মুচকি হাসি দিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ করে হাত ধুয়ে নিল। নীরব এসে আয়নকে বলে, মামা তোমার খাওয়া হয় নাই? হয়ে গেছে। খালামণিকে তোমাকে যেতে বলছে, চলো। আয়ন নীরবের সাথে যেতে লাগলো। ছাদে গেলে দেখে তুলি, সামিরা সবাই বসে আছে। আয়নকে দেখে কয়েকটা মেয়ে আয়নকে ধরে বসিয়ে দিল। নীরব আয়নের কোলে বসলো। সবাই বালিশ গেম খেলতে লাগলো। নীরব আয়নের কোলে বসে থেকে খেলতে লাগলো। সবাই মজা করে খেলতে লাগলো। লাস্টের দিকে সামিরা আর আয়ন খেলায় বাকি থাকে। দুজনের ভিতরে খেলা চলতে থাকে। আয়ন ইচ্ছা করে সামিরাকে জিতিয়ে দিলে সামিরা অনেক খুশি হয়ে নাচতে লাগলো। সামিরা খুশি দেখে আয়নের ভালো লাগলো। নীরব আয়নের উপর রাগ করে বলে, আব্বু তুমি এমন কেন করলে? আপুকে হারানো যেত। আরে অন্য গেমে আমরা ঠিক জিতবো। সবাই মিলে গেম খেলতে শুরু করে দিল। অনেক মজা করে খেলতে লাগলো। বড়রা এসে ওদের খেলা এনজয় করতে লাগলো। নদী একপাশে বসে ওদের খেলা দেখতে লাগলো। তুলি আয়নের মাঝে স্কিল দিয়ে মুখ দিয়ে মারার প্রতিযোগিতা চলছে। টিয়া চিটিং করতে গেলে নীরব কিছু বলে সবাই মুখ চেপে ধরে। সবাই হাসতে লাগলো। আয়ন বুঝতে পেরে যে ওকে মারতে যাবে সাথে সাথে ধরে ফেলে। চোখ খুলে টান দিয়ে মেয়েটা সোজা তুলির ওপর থেকে আয়নের উপর এসে পড়ে আয়ন বলতে লাগলো, চিটিংবাজ। দুজন একে অপরের সাথে ঝগড়া করতে লাগলো। সবাই হাসতে থাকলো। নদীর বিষয়টা ভালো লাগলো না। নদী উঠে এসে মেয়েটাকে আয়নের উপর থেকে তুলে দিল। নদী হেসে বলে, মুখে ঝগড়া কর, উপরে উঠে করার কি দরকার? নদীর কথা শুনে ওর কাজিনরা সবাই বলতে লাগলো, জেলাসি, কেউ কি পোড়া পোড়া গন্ধ পাচ্ছ? নদী রাগী লুক নিয়ে তাকাতে সবাই হাসতে লাগলো। রায়নের স্ত্রী ওদের পাশে বসে বলে, ঠিক আছে, জামাই নিয়ে জেলাসি করবেন না তো কি করবে? নীলা কিছুটা লজ্জা পেয়ে গেল। অ্যান্ড সবাইকে বলল, থাকেন, অনেক খেলা করছি। নীরব চলো একটু হাঁটাহাঁটি করে আসি। অ্যান্ড কথাটা বলে নীরবের হাত ধরে নেমে গেল। অ্যান্ড বাসা থেকে বের হয়ে দুজন হাঁটাহাঁটি করে একটা দোকানে গিয়ে বসে পড়লো। অ্যান্ড চা খেতে লাগলো। নীরবকে চিপ চকলেট কিনে দিল। অ্যানের চা খাওয়া হয়ে গেলে অ্যান বিল দিয়ে নীরবকে নিয়ে হাঁটতে লাগলো। অ্যানের খাওয়া শেষ হলে দুজন বাসায় চলে গেল। অ্যানের সাথে আরও কিছু আত্মীয়দের পরিচয় করিয়ে দিতে লাগলো। সবার সাথে কথা বলতে বলতে অনেক রাত বেজে গেল। অ্যান সবার সাথে অনেকটা মিশে গেছে। সবাই মিলে একসাথে খাবার খেতে বসলো। সবার সাথে আনন্দ করে খাবার খেয়ে আর নীরব রুমে চলে গেল। নীরব গেলে দেখে সবাই বসে থেকে আড্ডা দিচ্ছে। আয়নকে দেখে সবাই চলে গেল। নদী দরজা লাগিয়ে দিল আর নীরবকে শুইয়ে দিয়ে নদীকে বলল, আমি কোথায় ঘুমাবো? এই রুমে তো সোফাও নাই। নীরবের পাশে ঘুমাও। আপনাদের সাথে এইটা কেমন দেখায়? সমস্যা কি, ঘুমাও। আয়ন আর কিছু বলল না। আয়ন নীরবের পাশে শুয়ে পড়লে নীরব আয়নকে জড়িয়ে ধরে ঘুমালো। সকালে আজানের শব্দ কানে আসলেই ঘুম ভেঙে গেল। নদী লাইট জ্বালিয়ে দেখে আর নীরব একে অপরকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। নদীর মুখে মুচকি হাসি রেখা ফুটে উঠল। লাইটের আলোতে আয়নের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে নদী তাকিয়ে আছে। নদী আয়নকে দেখে সাথে সাথে চোখ সরিয়ে নিল। আয়ন বলে উঠল, কিছু হয়েছে কি? না, নামাজ পড়বে না। হ্যাঁ। নদী আয়ন দুজন উঠে ফ্রেশ হয়ে একসাথে অজু করে নিল। আয়ন রুম থেকে বের হয়ে মসজিদে চলে গেল। মসজিদ থেকে নামাজ পড়ে এসে দেখে নদীর খালু একা কাজ করছে। আয়ন গিয়ে তাকে সাহায্য করতে গেলে নদীর খালু বলে, বাবা তুমি যাও, রেস্ট নাও, কাজ করতে হবে না।
আঙ্কেল আপনি একা করছেন এইটা দেখতে ভালো লাগছে না। আর রাইসা আপু তো আমার বোনের মতো, তাই বোনের বিয়েতে ভাই হিসেবে তো কাজ করতেই পারি, তাই না? আয়নের কথা শুনে নদীর খালো হাসে, আর কিছু বলতে পারলো না। আয়ন কাজে সাহায্য করতে লাগলো। আয়ন সারাদিন অনেক কাজ করতে লাগলো। আয়নকে দেখে সবাই অনেক প্রশংসা করতে লাগলো। নদীর আম্মুকে একজন বলে, নাহিদা, তোর জামাইটা আসলে অনেক ভালো। সেই সকাল থেকে কাজ করছে। কতবার সবাই না করলো, কারো কথা শুনলো না। বলে বোনের বিয়েতে ভাই কাজ করবে না তো কে করবে। কত সুন্দর করে কথা বলে। এই সময় এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। শোন, এমন আর কোনো ছেলে পাইলে আমাকে বলিস তো। আরো আরেকজন আয়নের প্রশংসা করতে লাগলো। আয়ন বাসার ভিতর ঢুকলে রাইসা বলে, এই যে ভাইজান, শুধু বোনের বিয়েতে কাজ করলে হবে? খাবারটাও তো খেতে হবে নাকি? রাইসার কথা শুনে আয়ন হেসে দিয়ে বলল, খাওয়ার উপরেই তো আছি, আর কত খাবো? পেট ফেটে যাবে। আর এতগুলো শালিকা থাকলে কোনো দুলাভাই না খেয়ে থাকতে পারবে নাকি? আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। নীরব এসে বলে, আমার তুমি সারাদিন খালি কাজ করছো, আমাকে একটু সময় দিচ্ছ না। আমার কিন্তু ভালো লাগছে না। আরে বাবা, আই এম সরি, আমার কাজ হয়ে গেছে। আপনাকে নিয়ে বের হব জন্যই তো আসলাম। আমি জাস্ট খালুর সাথে কথা বলে আসি, প্লিজ প্লিজ। নীরব, চলো আমি তোমাকে ঘুরতে নিয়ে যাই। না, আমি আমার সাথে যাব। রায়হান রেগে গেলে ধমক দিলে আয়নের মেজাজ গরম হয়ে গেল। আয়ন রেগে বলল, এই আপনার সমস্যা কি? বাচ্চাদের সাথে নরম কণ্ঠে কথা বলতে পারেন না? যত সব। আমার ছেলের সাথে কেমন ব্যবহার করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোমার থেকে কি আমাকে শিখতে হবে নাকি? জন্ম দিলেই বাবা হওয়া চায় না। সামিয়ার কথা শুনে রায়হান চুপ হয়ে গেল। আয়ন নীরবের হাত ধরে নিয়ে গেল। খালুর সাথে কথা বলে আয়ন রুমে চলে গেল। গোসল করে ফ্রেশ হয়ে নীরবকে নিয়ে বের হয়ে গেল। রাত 11টার দিকে বাসে আসলো। রুমে গেলে আরো কিছু আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দিল। আয়ন রুমে যেতে যেতেই ভাবতে লাগলো, বাবারে বাবা, এত আত্মীয় স্বজন। ভাবতে ভাবতে রুমে গেলে দেখে রুম ভর্তি মানুষজন। আয়নকে দেখে একটা মেয়ে বলে, নীরব, এই ছেলেটা কে? এই ছেলে এখানে কি করে? যাও। আয়ন কিছু বলতে যাবে, সাথে সাথে সামিরা বলে, খালামণি, উনি আমার আব্বু হয়। আব্বু, তুমি আসো। আম্মু মনে হয় বড় খালামণিদের সাথে হাঁটতে দিচ্ছে। ও আচ্ছা। আয়ন রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল। কয়েকটা মেয়ে হা করে তাকিয়ে বলে, কি বললি? এটা তোর নতুন আব্বু? ছোট ভাবছিলাম, বাট চকলেটের ডিব্বা। একজন থাপ্পড় দিয়ে বলে, আপু শুনলে না, তোর খবর আছে। মেয়েটা বলে, আপুর চয়েস অনেক ভালো। এই সামিরা, তোর আব্বুকে বলিস তো আরেকটা বিয়ে করবে নাকি? মেয়েটার কথা শুনে সবাই হা করে তাকালে সামিরা বলে, খালামণি, লুচ্চামি বাদ দাও। আমার আব্বু এরকম না। আমার আব্বুর সাথে ভাব নিতে চাইও না। আপু বলে ডাকা শুরু করবে। রূপা খালামণি আব্বুকে প্রপোজ করেছিল। আব্বু সেই যে আপু বলা শুরু করেছে। কথাটা বলে সবাই হাসতে লাগলো। রূপা বলে, কি রে, তুই কিভাবে জানলি? সামিরা হাসতে হাসতে বলে, আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আব্বু কি করে। আমি তো ভেবেছিলাম অন্য ছেলের মতো করবে, বাট সব উল্টা। সামিরা, তুই একটু পাকনা হয়ে যাচ্ছিস না? উফ খালামণি, ক্লাস 9 উঠেছি, এখন কি ছোট আছি নাকি? আয়ন ওয়াশরুম থেকে বের হয়ে সামিরার কথা শুনে আয়ান বলল, সামিরা, তুমি বড়দের মাঝে কি করো? তোমার কাজিনদের সাথে ঘুরতে পারো না? আচ্ছা, যাচ্ছি। সামিরা চলে গেল। আয়ন রুম থেকে বের হতে গেলে একটা মেয়ে আয়নের হাত ধরে আয়ন হাত ছাড়িয়ে নিয়ে বলে, আপু কিছু বলবেন? মেয়েটাও বলে, আমাদের সাথে আড্ডা দাও। কোথায় যাচ্ছ? আপনারা দেন, পরে কথা হবে। আয়ন কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। বাকি মেয়েরা সবাই হাসতে লাগলো। মেয়েটা মুখ ভেঙচি দিয়ে বলে, ফালতু কথা বলিস না, ও বড় আপুর জামাই, ভুলে যাস না। এই দুলা ভাই, শালাকে তো পটিয়ে ছাড়বো। মেয়েটা বলে, আরে আমি মজা করছি। এদিকে আয়ন সাদে চলে গেল। সাদে গেলে দেখে নদী সবাই বসে থেকে কথা বলছে। আয়নকে দেখে একজন ডাক দিল। আয়ন এগিয়ে গিয়ে সালাম দিল। নদী বসতে বলে বসলো। নদী সবার সাথে পরিচয় করিয়ে দিল। রায়হানের স্ত্রী এসে আয়নকে বলল, আয়ন, তোমাকে খালু ডাকছে। আয়ন নিচে চলে গেল। খালু রুমে গিয়ে কথা বলতে লাগলো।
নদীর কাজিনদের সাথে মিলে সব কাজ বুঝিয়ে নিল। সবে আয়নের সাথে পরিচয় হয়ে নিল। আয়ন সবার সাথে চলে গেল। রাত 12টার দিকে আয়ন রুমে গেলে দেখে খাটের উপর দিয়ে নিচ দিয়ে শুয়ে পড়ছে সবাই। নদী আয়নকে বলল, আয়ান এখানে শুয়ে পড়ো। কি বলছেন? আপু শুয়ে পড়ো, পরে এই জায়গার পাবে না কিন্তু। ছাদে কিন্তু ঠান্ডায় শুয়ে থাকতে হবে, সেই জায়গাও পাবে কিনা সন্দেহ। কি ভাবছো? আসো। নীরব কোথায়? ওর কাজিন নানিদের সাথে শুয়ে পড়ছে অন্য রুমে। ও আচ্ছা। আয়নের কিছুটা শরম লাগতে লাগলো। নদী কিছু কাজিনরা বলে, আরে তোলা ভাই এত লজ্জা কেন, শুয়ে পড়েন, বিয়ে বাড়িতে এমনই তো মজা। আইন উপায় না পেয়ে নদীর পাশে শুয়ে পড়লো। আরেকটা ছেলে এসে বলল, এখানে তো একটু জায়গা আছে, আমি দুলাভাইয়ের পাশে শুয়ে পড়লাম। ছেলেটা আয়ানের পাশে শুয়ে পড়লে আয়ানের নদীর সাথে টাচ করলে আয়ান কিছুটা ভয় পেতে লাগলো। আয়ান একটু দূরে থাকার চেষ্টা করতে লাগলো। নদী আয়ানের ব্যাপারটা বুঝতে পেরে বলল, স্বাভাবিকভাবে সও। পাশের ছেলেটা বলে, এই দুলাভাই এমন করেন কেন? এমন করছেন মনে হয়। আপু আপনার বউ না, অন্য পর নারী বাসর করেন নাই নাকি যে এমন ভাব করছেন? ছেলেটার কথা শুনে আয়নের মেজাজ গরম হয়ে গেল। কি যাতা বলছেন? এখানে ভাগ্নি মেয়েরা আছে, চোখ দিয়ে দেখে কথা বলেন। আয়নের কথা শুনে ছেলেটার কিছুটা লজ্জা পেয়ে গেল। সামিরা নদীকে জড়িয়ে ধরে ঘুমালো। নদী সামিরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ন ছেলেটার দিকে ঘুরে শুয়ে থাকলো। সামিরা ঘুমিয়ে গেলে নদী আয়নের দিকে ঘুরে নিজের দিক করে শুয়ে দিল। আয়ন অবাক হয়ে গেল। নদী আয়নের হাতটা পেটের উপর রাখলো। আয়ন কেঁপে উঠল। কাঁথার নিচে এমন কাণ্ড দেখে আয়ন ঢোক গিলতে লাগলো। আয়নের দম যেন বের হয়ে যাওয়ার মতো অবস্থা। নদী আয়নের কানে ফিসফিস করে বলল, স্বাভাবিকভাবে ঘুমাও। আমি তোমার স্ত্রী, অন্য কেউ না যে এইভাবে দূরে দূরে থাকার চেষ্টা করবে। নদীর কথা শুনে আয়ন কিছুটা সাহস পেল। আয়ন আস্তে আস্তে বলল, আপনি রাগ করবেন না? রাগ কেন করব? পাশের ছেলেটা বলে, দেখ ফিসফিস করে করো না তো, ঘুমাতে দাও। আর দুলাভাই যান, বউকে জড়িয়ে ধরে ঘুমান, তাও ফিসফিস করেন না। আয়নকে ধাক্কা দিলে আয়ন সোজা নদীর উপর গিয়ে পড়ে। নদীর কাছাকাছি আসতেই দুজনের নিঃশ্বাস ভারী হতে লাগলো। সামিয়া নড়ে উঠল। আয়ন ঠিক হয়ে শুয়ে পড়ল। নদী আয়নের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল। আয়ন যেন বরফের মতো জমে যেতে লাগলো। আয়ন অনেক কষ্টে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ন নদী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সবার হাসির শব্দ শুনে সামনের দিকে তাকালে দেখে সবাই উঠে পড়েছে, সাজগোজ করছে। সামিরাকে দেখে আয়ন বেশ লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি করে নদীকে সরিয়ে দিয়ে উঠে পড়ল। আয়নকে এভাবে উঠতে দেখে সবাই হা হয়ে গেল। নদীর ঘুম ভেঙে গেল। আয়ন তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে গেল। নদী তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। আয়ন নিচে গিয়ে সবার সাথে বসে কথা বলতে লাগলো। নির্বেশে আয়নে করে বসে পড়ল। সবার সাথে আড্ডা দিয়ে গায়ে হলুদ দেওয়ার জন্য সবার সাথে পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে নিল। গায়ে হলুদের অনুষ্ঠান করা শেষ করে রাতে আয়ান নীরবের সাথে সবাই বসে আড্ডা দিতে লাগলো। এদিকে নদী একা রুমে বসে থেকে অফিসের কাজের ব্যাপারে কথা বলছিল। হঠাৎ করে তুলি ভিতরে আসলো। নদীর কথা শেষ হলে তুলিকে বলল, কিরে কিছু বলবি? আপু সত্যি করে বলবে, আয়ান আর তুমি কি একসাথে ঘুমাও না? হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে আমার কেন জানি গতকাল রাতে দেখে মনে হচ্ছে তুমি আয়ান একসাথে ঘুমাও না। আয়ান গতকাল রাতে অকওয়ার্ড ফিল করছিল। আপু তোমরা কি বাসর করো নাই? আমি তোর বড় বোন, কি সব কথা বলস? আমি জানি, বাট আপু তুমি কি আয়ানকে নিজের থেকে সরিয়ে রাখো নাকি? দেখো আপু, আয়ান অনেক ভালো ছেলে। স্বামীরা নীরবকে নিজের সন্তানের মতো করে ভালোবাসে। ওইটুকু ছেলে সবকিছু কত সুন্দর করে মানিয়ে নিয়েছে, অথচ তোমাকে টাচ করার সাহস পায় না। রাতে স্পষ্ট আমি দেখেছি ওর চোখে মুখে ভয়ের ছাপ ছিল। দেখো আপু, আমি রাগের মাথায় সেই দিন তোমাকে অনেক কিছু বলেছি। আমি সেই তোমাকে বলছি, সময় থাকতে আয়ানকে নিজের করে নাও। ও ছেলে মানুষ, নিজেকে অনেকটাই কন্ট্রোল করে। সব সময় কিন্তু কন্ট্রোল থাকবে না। আশা করি আমার কথা বুঝতে পারছো। তুলি কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। তুলির কথাগুলো কানে বাজতে লাগলো। নদী আয়নকে নিয়ে ভাবতে লাগলো। হঠাৎ করে আয়ন রুমে এসে দেখে নদী কিছু নিয়ে ভাবছে। আয়ন ফোনে চার্জ দিতে দিতে বলে, কিছু হয়েছে নাকি? সবাই উপরে আর আপনি এখানে একা কি করেন?
আয়নের কথা শুনে ঘোর ভাঙলে। নদী খাট থেকে উঠে আয়নের কাছে গিয়ে আয়নের মাথার পিছনে ধরে ঠোঁট জোড়া এক করে ফেলো। আয়নের ঠোঁট চকলেটের মতো খেতে শুরু করলো। আয়ন হা হয়ে গেল। আয়ন বুঝতে পারছে না কি করবে। আয়ন নদীকে সরিয়ে দিয়ে বলল, কি করছেন দেখেন, আমি ছেলে মানুষ। আপনি যদি এমন করেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, পরে আপনি নিজেই রেগে যাবেন। তোমাকে কন্ট্রোল করে রাখতে কে বলছে? আপনি তো আমাকে ভালোবাসেন না, আপনি তো আপনার এক্স হাজবেন্ডকে ভালোবাসেন। আমি কাউকে ভালোবাসি না, এই তো তোমার ভুল ধারণা। আমি ভেবেছিলাম তুমি আমার বয়সে ছোট, তাই আমি তোমাকে দূরে দূরে রাখছি। আর আমরা যখন স্বামী স্ত্রী, সেখানে আমার মনে হয় না তোমাকে দূরে রাখা ঠিক হচ্ছে। আয়ান, তুমি কি আমাকে পছন্দ করো নাকি না? যদি না করো তাহলে আমাকে বলে দিতে পারো। আমি চাই না তুমি আমাকে দয়া করো। আমি আপনাকে দয়া করছি না। প্রথমে আমার টাকার দরকার ছিল আর আপনাকে প্রোটেকশন দেওয়ার দরকার ছিল, তাই আমি আপনাকে বিয়ে করেছি। কারণ আমি দেখেছি ডিভোর্সি মেয়েদের জীবনটা কত কষ্টের হয়, যে কারণে আমি আপনার আশেপাশে থাকার চেষ্টা করছি। বাট এখন আমার মনে হয় আমি হয়তো আপনাকে ভালোবেসে ফেলেছি। হয়তো স্বামী স্ত্রী পবিত্র সম্পর্কের জন্য হয়তো আল্লাহ আপনার প্রতি আমার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। তার মানে তুমি আমাকে ভালোবাসো? তাহলে আগে কেন বলো নাই? আপনি যদি থাপ্পড় মেরে দিতেন বা রিজেক্ট করতেন তাহলে মনটা ভেঙে গোড়াগোড়া হয়ে যেত। আয়নের কথা বলার স্টাইল দেখে নদী ফিক করে হেসে দিল। আইন মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, আপনার হাসিটা অনেক সুন্দর, মন চায় সব সময় দেখতে। তাই না ফাজিল একটা? দেখি আমাকে জড়িয়ে ধরতে পারো কিনা। নদীর কথা শুনে আইন তাড়াতাড়ি করে গিয়ে নদীকে শক্ত করে জড়িয়ে ধরে। নদী আইনের কানে হালকা করে কামড় দিলে আইন দুষ্টামি করে নদীর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর কোমরটা নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। নদীর ঠোঁট ছেড়ে গলায় কিস করতে যাবে, সাথে সাথে দরজা খুলে সাথে সাথে আইন নদীকে ছেড়ে দিল। ঘুরে তাকাতে নদীর কাজিনরা বলে ওঠে, সরি, আমরা কিছু দেখি নাই, আমরা অন্ধ। আফা, কোনো দিক দরজা। কথাগুলো বলে হাসতে লাগলো। নদী আইন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। ওর কাজিনরা হেসে ভিতরে ঢুকলো। আইন তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গেল। ছাদে গেলে নীরব সবার সামনে বসে বলে, মামা তোমার লিপস্টিকের মতো লাগছে, এটা কিভাবে লাগালো? নীরবের কথা শুনে আইন লজ্জা পেয়ে গেল। সবাই মিটিমিটি হাসতে লাগলো। আইন তাড়াতাড়ি করে মুছতে লাগলো। নদীকে ধরে ওর কাজিনরা নিয়ে আসতে লাগলো। একটা মেয়ে বলে, তুমি বুঝবে, নীরব বড় হও। নদীকে লজ্জা পেতে দেখে রায়হানের রাগ হতে লাগলো। রায়ন বলে ওঠে, বেহার দল একটা। কথাটা বলে নিচে চলে গেল। সামিরা কানে হেডফোন দিয়ে থাকলো। নীরব নদীর কাছে গিয়ে বসলো। সবাই নিচে চলে গেল। নিচে গিয়ে গান বাজনা করতে লাগলো। আইনকে ধাক্কা দিয়ে মধ্যে পাঠিয়ে বলে, দুলাভাই অনেকক্ষণ বসে থাকছেন, এবার নাচেন। আমি তো পারি না। তোমাকে তো অনুষ্ঠানে নাচতে দেখেছিলাম। দেখ, বউ নাকি শত্রু বুঝি না। আইনের কথা শুনে সবাই হাসতে লাগলো। নদী হেসে বলে, বউ ও শত্রুও নাচো এবার, ক্যামেরাম্যান হয়ে যাই আমি। আয়ন গান সিলেক্ট করে নাচতে শুরু করলো। আয়ন তুলিকে ইশারা করলে তুলি উঠে আয়নের সাথে নাচতে শুরু করলো। সবাই হা করে তাকিয়ে আছে। আয়ন লাস্টের দিকে নদীকে তুলে নাচাতে লাগলো। নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। সামিরা বলল, আমু নাচো, লজ্জা পাও কেন? নদী আয়নকে ধাক্কা দিয়ে নাচতে শুরু করলো। আয়ন মুগ্ধ নয়নে তাকিয়ে নাচ দেখতে লাগলো। নদীর কোমর থেকে শাড়ি খুলে যাবে, সাথে সাথে আয়ন নদীকে কোলে তুলে নিল। এই পাগল কি করছো, নামাও। আয়ন কিছু না বলে ওইখান থেকে সরে সামিরার কাছে গিয়ে নামিয়ে দিয়ে বলল, সামিরা, তোমার আম্মু শাড়িটা ঠিক করে দিয়ে আসো। সামিরা নদীর কোমরের শাড়ি ধরে নিয়ে গেল। আয়ন সবার সাথে নাচ করতে লাগলো। সবাই অনেক আনন্দ করে। অনেক রাতে সবাই ঘুমাতে চলে গেল। আয়ন নদীর কাজিনদের সাথে ছাদে আড্ডা দিতে লাগলো। নদী বারবার কল দিলে আয়ন রিসিভ করলে। কি ব্যাপার, রুমে আসছো না কেন? আজকে ছাদে ঘুমাবো, ভাইয়ারা সব এখানে থাকতে বলছে। আচ্ছা, সমস্যা হলে চলে এসো। আচ্ছা। আয়ন কল কেটে দিল। আয়ন সবার সাথে আড্ডা দিতে লাগলো। সবাই আড্ডা দেওয়ার শেষে ঘুমিয়ে পড়লো। সকালে আয়নের ঘুম ভাঙলো নীরবে ডাকে। আয়ন উঠে হাই তুলে নীরবকে কোলে বসিয়ে পড়ল। কি বাবু, এত সকালে উঠে পড়েছো? আম্মু নামাজ পড়তে যেতে বললো। আয়ন নীরবকে নিয়ে নিচে চলে গেল। রুমে গিয়ে দেখে সব মেয়ে উঠে পড়েছে। আয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। ওয়াশরুম থেকে বের হইলে নীরব অজু করে বের হয়ে আয়নের হাত ধরে চলে গেল। আয়ন নীরব নামাজ পড়ে এসে সবার সাথে আড্ডা দিতে লাগলো। নদী আয়নকে দূর থেকে দেখে চোখে চোখ রাখতে লাগলো।
অ্যান সবার সাথে আড্ডা দিয়ে দুপুরের দিকে নীরব অ্যান রুমে গিয়ে গোসল করে রেডি হয়ে নিল। রেডি হয়ে দুজন হাত ধরে নিচে নামতে লাগলো। সবাই আয়ন আর নীরবকে বলতে লাগলো, মাশাল্লাহ, বাপ ছেলেকে অনেক সুন্দর লাগছে। নীরব কথাটা শুনে বলে, আরে নানু, উনি আমার মামা হয়, আব্বু না তো। নীরবের কথা শুনে রাহেন মিটি মিটি হাসতে লাগলো। আয়ন কিছু বলল না। সামিরা বলে উঠল, আজ থেকে ওনাকে মামা বলবি না। আমি যেমন আব্বু বলি তেমনই আব্বু বলবি। কি আজব বিষয়, একবার আব্বু বলছি তো রেগে গেলে, এখন আমার নিজেই বলতে বলছো। আর আবার আব্বু তো আছে। তোমার যেটা ভালো লাগে ওইটাই বলো। রায়ন নীরবের কথা শুনে মনে মনে অনেক খুশি হলো। আয়ন ওইসবকে পাত্তা না দিয়ে চলে গেল। সেদিন সবার সাথে আনন্দ করে বিয়ে পড়ানোর সময় সবাই অনেক এনজয় করতে লাগলো। নদী এসে আয়নের পাশে দাঁড়ালো। আয়নের হাতে হাত রাখলে আয়ন বারবার সরিয়ে দিতে লাগলো। নদী বারবার হাত ধরে আয়ন রেগে যে কিছু বলতে যাবে, দেখে একটা অন্য কেউ না, নদী। আয়ন মিষ্টি করে হাসিতে হাত শক্ত করে ধরলে নদী বলল, এতক্ষণ না সরিয়ে দিলে এখন আবার ধরলে কেন? ছাড়ো। আমি কি জানতাম নাকি এটা অন্য কেউ না, আমার বউ? এইভাবে কতজনের হাত ধরছে? সত্যি বলা যাবে না, ওইসব রাখো, বিয়ে পড়ানো দেখো। অ্যান ওইদিকে মনোযোগ দিতে লাগলো। বিয়ে পড়ানো শেষ হয়ে গেলে বিদায় পালা চলে আসলো। বর বউতে বিদায় দিয়ে আয়নরা সবাই সবার থেকে বিদায় নিতে লাগলো। রায়নের সামনে গিয়ে আয়ন বলল, ভাইয়া, আই এম সরি, আপনার গায়ে হাত তুলেছি ছোট হয়ে, আমাকে ক্ষমা করে দিয়েন। আর ভাবি আপনাকে অনেক ভালোবাসে, ভাবিকে বোঝার চেষ্টা করেন, জীবনে অনেক সুখী হতে পারবেন। নিজেকে সবসময় বড় ভাবেন না, মাঝে মাঝে অন্যের খুশির জন্য ছোট হওয়ার মাঝে সুখ আছে, একবার নিজেকে পরিবর্তন করে দেখতে পারেন। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান কথাটা বলে চলে গেল। অ্যান সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ল। রায়ন নীরব সামিরের কাছে আসলে ওরা যেতে না চাইলে আয়ন বলল, সামিরা, নীরব আব্বুর কাছে যাও, দেখো উনি তোমাদের জন্মদাতা পিতা, উনি যেমন হোক উনি তোমার বাবা, এটাই সত্যি। বাবা মাকে সম্মান করাই হলো সন্তানদের কর্তব্য, যাও। আয়নের কথা শুনে সামিরা নীরব একবার আয়নের দিকে তাকিয়ে রায়হানের কাছে গেল। রায়ন ওদের জড়িয়ে ধরে আদর করতে লাগলো। রায়ন আয়নের কাছে এসে ওদের দুই হাত আয়নের হাতে দিয়ে বলল, তুমি আমার ছোট হয়ে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছো। তুমি সত্যি বলছো, জন্ম দিলে বাবা হওয়া যায় না। আয়ান আমার দুই সন্তানকে আমি ঠিকভাবে ভালোবাসতে পারি নাই। তোমার হাতে ওদের তুলে দিলাম, ওদের কখনোই কষ্ট দিও না। আমি তো ভালো রাখতে পারলাম না, তুমি ভালো রেখো। আর নদী, আমাকে ক্ষমা করে দিও। রায়হানের এমন পরিবর্তন দেখে সবাই হাঁ হয়ে তাকিয়ে থাকলো। আয়ন ওদের হাত নিয়ে বলে, চিন্তা করবেন না, আর আমি একা কেন ওদের দেখব, আপনিও তো আছেন, আপনি ওদের আসল বাবা। আপনার ভালোবাসা আর আমার ভালোবাসার ভিতরে অনেক পার্থক্য আছে। আমি যত ভালোবাসি না কেন, ওদের মনে আপনার জন্য অপূর্ণতা থেকে যাবে। আর হ্যাঁ, ভাবিকে ভালো রাখেন, দয়া করে আর এই রকম মাইর দিবেন না। নীরব, সামিরা, গাড়িতে ওঠো। আয়নের কথা শুনে রায়হান ওর স্ত্রীকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে বলল, কখনোই দিব না, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। আমাদের দেরি হয়ে যাচ্ছে। নদীর কথা মতো গাড়ি ছেড়ে দিল। নীরব সামিরা ওর আব্বুকে টাটা দিল। নীরব আয়নকে জড়িয়ে ধরে বলল, মামা। বলো। অনেক ভালো মামা। মানুষের মধ্যে ভালো খারাপ মিলে থাকে বাবু। আমি যে একেবারে ভালো তাও না, আবার একেবারে খারাপ তাও না, তাই এত আমাকে ভালো বলতে হবে না। আমি অত কিছু জানি না, ভালো মানে ভালো। ওকে বাবা, মেনে নিলাম, আমি ভালো, এবার তো খুশি। দুজন হেসে দিল। গাড়ি বাস কাউন্টারে থামিয়ে দিল। আয়নরা সব বাসে উঠে পড়লো। নীরব ওর নানুর কাছে গিয়ে বসে। সামিরা তুলির কাছে আয়ন নদী একসাথে বসলো। 1 ঘন্টা পর নদীর ঘুম আসলে আয়ন নদীকে এক হাত দিয়ে জড়িয়ে নিল। সারা রাত আয়ন জেগে থাকলো। সকাল 10টার দিকে বাস থেকে নামলো। ড্রাইভার গাড়ি নিয়ে আসলে সবাই বাসে চলে গেল। আয়ন সিএনজি দিয়ে ওর আম্মুর কবর দেখতে চলে গেল। আয়ন ওর আম্মুর কবর জিয়ারত করে ওইখান থেকে বের হয়ে চলে গেল। আয়ন বাসে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। দুপুরে নদী অফিস থেকে এসে দেখে আয়ন ঘুমোচ্ছে। নদী ড্রেস চেঞ্জ করে আয়নের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। বিকেলে ঘুম ভাঙলে আয়ন নদীকে বুকে উপরে দেখে মুচকি হাসি দিল। নদীর কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। সাথে সাথে নদী আয়নের টোটে কিস দিয়ে তাড়াতাড়ি করে বুকে মুখ লুকালো। নদীর কাণ্ড দেখে আয়ন খিলখিল করে হাসতে শুরু করলো। নদীকে নিচে ফেলে দুহাত খাটের সাথে চেপে ধরে পড়ল। আপনি তো ঘুমাইছেন, ঘুমান,
আমি তাহলে আপনাকে আদর করি। ঘুমন্ত মানুষটা টের পাবে না। নদী মিটিমিটি হেসে মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। আয়ন হাসতে লাগলো। আয়ন নদীর হাত ছেড়ে দিয়ে পেটের উপর থেকে শাড়ি সরিয়ে পেটে হালকা করে কামড় দিল। নদী আয়নের মাথা পেটের সাথে খামচি দিয়ে ধরল। নদী আয়নের হাত ধরে বলল, কি হলো? ঘুমন্ত মানুষ মাথা কেমনে ধরে? নদী চোখ বন্ধ করে বলে, জানি না তো, আমি তো ঘুমিয়ে আছি। ও আচ্ছা, ঘুমিয়ে আছেন তাই না? আয়ন নদীর শাড়ি এক টান দিয়ে সরিয়ে ফেল। নদীর সাথে সাথে চোখ খুলে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়ন ঝাঁপিয়ে পড়ল। নদী সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন হাত দুইটা খাটের সাথে চেপে ধরে আদর করতে লাগলো। নদী আয়নের সাথে পাল্লা করে আদর করতে লাগলো। 2 বছর পর আয়ন কলেজ থেকে বাসে আসলে দেখে সবাই মিষ্টিমুখ করছে। সবাইকে খুশি দেখে আয়ন সোফায় বসে সামিরার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। কি ব্যাপার পিচ্ছি আম্মু জান, এত খুশি কেন আপনারা? সামিরা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আব্বু গুড নিউজ আছে। কি গুড নিউজ? সামিরা কিছু বলতে যাবে, কলিং বেল বেজে উঠলে নীরবকে খুলে দিল। দেখে রায়হান তার স্ত্রী, নদীর মামারা, খালামণি সবে এসেছে। নীরবকে দেখে রায়হান বুকে টেনে নিল। রায়হান ভিতরে এসে সামিরার কোলে মাথা দিয়ে আয়নকে শুয়ে থাকতে দেখে কিছুটা খারাপ লাগলো, বাট সেটা প্রকাশ করলো না। সামিরা সবাইকে দেখে বলে, ছোট আম্মু, নানু, খালামণি সবাই তোমরা কেমন আছো? আয়ন সামিরার কথা শুনে সাথে সাথে সোফা থেকে উঠে ব্যাগ কাঁধে তুলে নিয়ে পড়ল, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আয়নের সালামের উত্তর নিয়ে সবাই কুশল বিনিময় করলো। আয়ন সবাইকে বসতে দিয়ে নদীর আম্মুকে ডাকতে লাগলো। আম্মু কই আপনি? দেখেন কারা এসেছে। আয়নের কণ্ঠ শুনে নদী তুলি নদীর আম্মু ওপর থেকে 3 জন নেমে এসে সবাইকে দেখে জড়িয়ে ধরতে লাগলো। নদীর আম্মু বলে, তোমরা শেষ হয়ে আসলে? কবে থেকে বলছি সবাই ঘুরে যাও। একজন বলে উঠল, ছুটি পায় না, এবার সবাই একসাথে প্ল্যান করে চলে আসলাম। দুলাভাই কই? ও অফিসে গেছে। নদীর আম্মুর কথা শুনে নদীর খালামণি বলে, নদী অফিসে যাস নাই? না, ওকে নিয়ে হসপিটালে গেছিলাম, সেখান তাই আর যেতে দেয়নি। তবে অবাক হয়ে তাকলো। তুলি সবাইকে বলল, আরে খারাপ কোনো খবর নাই, খুশির খবর আছে। বউ ডাক্তার কি বলল? তোমার কি হয়েছে? পরে বলবো, যাও ফ্রেশ হয়ে নাও। আগে বলো কি হয়েছে, না হইলে যাব না। বলবো না, যাও তো। না বললে আম্মু বলবে। আম্মু, ওনার কি হয়েছে? সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলো। নদীর আম্মু হেসে বলল, নদী প্রেগনেন্ট। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, অন্য কিছু হয় নাকি। এটা কোন রোগ? আয়নের কথা শুনে সবাই হা করে তাকালো আয়নের দিকে। আয়ন নিজে বুঝতে সাথে সাথে জিভে কামড় দিয়ে নদীর কাছে গিয়ে নদীকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো। সবাই হাসতে শুরু করলো। নদী বলে, এই ফাজিল কি শুরু করছো? ছাড়ো আমাকে। ফাজিল, ছাড়বে নাকি শাস্তির ব্যবস্থা করব? ছাড়বো না, শাস্তি দিতে পারবে না। আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও যাবই না। আয়ান নামাও, বড়দের সামনে লজ্জা করে না নাকি? আয়ন সাথে সাথে নামিয়ে দিয়ে মাথায় হালকা চুল টেনে লজ্জায় দৌড়ে রুমে চলে গেল। নদীকে সবাই কংগ্রেস জানাতে লাগলো। রায়ন নদীকে কংগ্রেস জানালে নদী ধন্যবাদ দিল। সবাইকে রুমে যেতে বলল। নদী সামিরাকে বলল, সামিরা, তোর আব্বুর জন্য খাবার নিয়ে যা, আর বলবি কোচিং যেন যায়, না হইলে খবর আছে। আম্মু, আজকে আমি যাব না। 2 জন যাবে, না হইলে 2 জনের কপালে দুঃখ আছে। হ্যাঁ। নদীর আম্মু আয়নের খাবার দিলে সামিরা খাবার নিয়ে রুমে গেল। আয়ন গোসল করে রুমে আসলে সামিরকে মন খারাপ করতে দেখে আয়ন বলল, কি ব্যাপার আম্মু, বাবু হওয়াতে তুমি খুশি না? না হইলে তোমার আম্মুকে বলো বাবু নষ্ট করে দিতে। আয়নের কথা শুনে সামিরা রেগে গিয়ে বলে, উফ আপু, বেশি বুঝবে না তো। আমাদের নতুন ভাই বোন আসবে, আমরা খুশি কেন হব না? আর একবার এসব বললে না খবর আছে। তাহলে মন খারাপ কেন? আমাদের 2 জনকে কোচিং যেতে হবে, আজকে যেতে চাচ্ছি না। আমারও যেতে ইচ্ছে করছে না। একটা আইডিয়া আছে। কি? 2 জন যাব, পরে 30 মিনিট থেকে এসে বলবো ম্যাম অসুস্থ, তাই আমাদের ছুটি দিয়েছে। ওকে আব্বু, তুমি খেয়ে নাও, আমি রেডি হয়ে নিই। সামিরা চলে গেল। আয়ন খাবার খেয়ে রেডি হয়ে নিল। আর নিচে গেলে সবাই বলে, কি ব্যাপার জামাই বাবা, কোথায় যাবে? কোচিং যাব। আয়নের কথা বলতে বলতে সামিরা এসে বলে, আব্বু চলো। দুজন সবার থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। 30 মিনিট লেকের পাড়ে গিয়ে দুজন ফুচকা, ঝালমুড়ি সবকিছু বসে থেকে খেতে লাগলো। খাওয়া শেষ করে বাসায় চলে গেল। নদী 2 জনকে দেখে বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি 2 জন কই থেকে আসলেন? আসলে বউ,
ম্যাম অসুস্থ, তাই আমরা তার সেবা করে ফিরে আসলাম। বিশ্বাস না হইলে সামিরাকে জিজ্ঞেস করো। হ্যাঁ আম্মু। নদী রেগে বলল, বদমাইশ, দুইজন বাপ বেটি কি শুরু করছস? দুইজন চোর কোথাকার। দুইজনে হাত মানি দেওয়া বন্ধ। চোরগুলো ম্যাম আমাকে কল দিয়ে বলছে দুইজন কেউ ওখানে যাও নাই, আর মিথ্যুক বলে ম্যাম অসুস্থ। তোদের দুইজনকে কি যে করব। নদী উঠতে যাবে অ্যান্ড সামিরাকে বলল, সামিরা পালাও। দুজন দৌড়ে বাসা থেকে পালিয়ে গেল। সবে ওদের কাণ্ড দেখে খিলখিল করে হাসতে লাগলো। নীরব বলে, দেখছো আম্মু আপুর থেকে আমি অনেক ভালো। জীবনে বাচ্চা পোলাপাইনকে বিয়ে করে ভুল করছি। বাচ্চাদের কি সামলাবো? ওকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে। এই তুলি, দুজনকে বাসায় ঢুকতে দিবি না। হা হা হা, তুই এত ভাব নিস না, নিজেও আগে পাড়া চোর ছিলি। কথাগুলো বলে রায়ান হাসতে লাগলো। নদী হেসে ফেল। কিছুক্ষণ পর ম্যামের কল আসলে রিসিভ করে বলে, নদী ওরা দুজন চলে এসেছে। আচ্ছা, দুইজনকে দেরি করে যাওয়ার জন্য লাঠি পেটা করেন। নদী কল কেটে দিল। এইদিকে আইন সামিরা পড়া শেষ করে সন্ধ্যায় বাসার ভিতর ঢুকে দুজন তাড়াতাড়ি করে রুমে চলে গেল। আইন রুমে গিয়ে দেখে নদী রুমে বসে আছে। নদী রাগী লুক নিয়ে তাকাতেই আইন কান ধরে উঠবোস করতে লাগলো। নদী দাঁড়িয়ে গুনতে লাগলো। আইন আস্তে আস্তে উঠবোস করতে করতে নদীর কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। নদী কিছু বলবে তার আগে আইন নদীর ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। নদীর মুখে মুচকি হাসি রেখা ফুটে উঠল।